আসসালামু আলাইকুম। ক্যানাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা। আপনারা যারা নিয়মিতভাবে আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাদের জন্য রইল অনেক, অনেক ভালোবাসা। আর ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব হওয়ার জন্য। আর আমাদের এই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বা ঘন্টা আইকন আছে, সেখানেও ক্লিক করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা থাকলে যেটা হবে, আমরা যখন এই ধরনের কোনো লাইভ বা কোনো ভিডিও আপলোড করব, আপনার সঙ্গে সঙ্গে নোটিফাইড হবেন। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে এইসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। তা আজকের আমাদের এই লাইভে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছেন, আরিফিন ভাই। উনি ইউনিভার্সিটি অফ রেজাইনাতে লেখাপড়া করতেছেন, মাস্টার্স। তা বরং আমরা সরাসরি ওনার কাছে চলে যাই, ওনার কাছ থেকেই ওনার সম্পর্কে একটু জানি। তা আরিফিন ভাই, আপনি কেমন আছেন? জি, ভালো। আশা করি সবাই ভালো আছেন। জি। তা আপনাদের ওখানে করোনা দুর্যোগের অবস্থা কি? ওখানে কি অবস্থা? আপনারা কেমন দিন কাটতেছে এই করোনা মহামারীর এই দুর্যোগে? আমাদের এখানে অবস্থা এখন মোটামুটি ভালো। তো প্রথম দিকে মার্চ, এপ্রিল মাসের দিকে একটু বেশি ছিল, মোটামুটি অনেক রোগীর সংখ্যা। তো এর মধ্যে মাঝে একবার কমে গিয়েছিল। হুম, এরপর হচ্ছে দোকানপাট, স্কুল, অনেক প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। হুম, তো হুম। রিসেন্টলি কিছু কিছু বাড়তেছে, বাট ওভারঅল মানে পরিস্থিতি ভালো। পরিস্থিতি ভালো। ওভারঅল এখানকার সরকার বলতেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, আচ্ছা। তা আপনি এই ইউনিভার্সিটি অফ রেজিনাতে কোন সাবজেক্টে লেখাপড়া করতেছেন? একটু যদি জানান। আমি কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করতেছি, মাস্টার্স। আচ্ছা, আচ্ছা। আর বাংলাদেশে আপনি আন্ডারগ্রেড কিসে করছেন? কম্পিউটার সায়েন্সে? হ্যাঁ, বাংলাদেশেও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্রেড করেছি। কোন কোন ইউনিভার্সিটি থেকে? এটা ছিল আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আচ্ছা, আচ্ছা। তা ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, তাদের প্রতি অনুরোধ রইল, আপনারা যদি আরিফিন ভাইকে কোনো কোয়েশ্চেন করতে চান, তাহলে আমাদের এই ভিডিওর পাশে যে চ্যাট সেকশন আছে, সেখানে কোয়েশ্চেন করতে পারেন। আমরা আমাদের এই লাইভের শেষ পর্যায়ে গিয়ে আপনাদের এই কোয়েশ্চেনগুলো আমরা পিক করব। তবে আপনাদের প্রতি অনুরোধ রইল, কোয়েশ্চেনটার জন্য আপনার রিজেনা ইউনিভার্সিটির মানে প্রাসঙ্গিক হয়, প্লাস আপনার রেজেনা ইউনিভার্সিটি যে সিটি বা যেই প্রভিন্সে অবস্থিত, সেই প্রভিন্স মানে সাকসেসওয়ান প্রভিন্সের রিলেটেড হয়। আপনারা কাইন্ডলি অন্য টপিকস নিয়ে এখানে কোনো কোয়েশ্চেন করবেন না, আমরা হয়তো তাহলে ওই কোয়েশ্চেনটা পিক নাও করতে পারি। আর তাছাড়া আপনাদের প্রতি অনুরোধ থাকবে একই কোয়েশ্চেন বারবার রিপিট না করার জন্য। আপনারা একটা কোয়েশ্চেন একবারই করবেন, যেন আমার পিক করতে সুবিধা হয়। আর বারবার যদি একই কোয়েশ্চেন আপনারা রিপিট করেন, হয়তো আমি সেই কোয়েশ্চেনটা নাও পিক করতে পারি। তা আরিফিন ভাই, তা আপনাদের এই ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হতে হলে আপনার কি কি যোগ্যতা লাগে? প্রধানত যেটা লাগে সেটা হচ্ছে আন্ডারগ্রেডে 75% মার্কস। আচ্ছা। তো আমার ইউনিভার্সিটিতে যেখানে আমি আন্ডারগ্রেড করেছি সেখানে 75% মার্কস মানে ছিল হচ্ছে 3.0 সিজিপিএ। এটা হচ্ছে বাংলা, no, it's 3.5 CGPA actually. আচ্ছা, তো 3.5। অ্যাকচুয়ালি ডিপেন্ডস করে হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সরকারি ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটি গুলো এক এক স্কেল ফলো করে। হুম, বাংলা ইউনিভার্সিটিতে 75% মার্কস মানে হচ্ছে 3.5 ও মোর সিজিপিএ। হুম। কোনো কোনো বেসরকারি ইউনিভার্সিটিতে এটা হচ্ছে 2.8 বা 2.9 হতে পারে। আচ্ছা, তো কারো যা সিজিপিএ সেটার সাথে ভার্সিটির একটা মার্কের রিলেশন আছে, এটা দেখে নিতে হবে। আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে আইএলটিএস স্কোর লাগে। হুম, তো সায়েন্স ডিপার্টমেন্টে এখানে মাস্টার্স করতে হলে আইএলটিএস স্কোর হচ্ছে মিনিমাম 6.5। হুম, হুম, তবে বিজনেস কিছু ডিপার্টমেন্ট আছে, ফর এক্সাম্পল লাইক মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হুম, ওইসব ট্রিটমেন্টে একটু বেশি লাগে, আইএলটিএস 7। সায়েন্স আইএলটিএস 6.5 হয়ে যায়। 6.5 হলে হয়ে যায়। আর অনেক ইউনিভার্সিটি আছে কানাডাতে, যেখানে আপনার যাদের আন্ডার গ্রাজুয়েট ইংলিশ মিডিয়ামে থাকে। নর্মালি ধরেন যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি বলেন, আরও ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটি, তাদের আপনার মুড অফ ইনস্ট্রাকশন অফ এডুকেশন ইজ ইংলিশ আন্ডার গ্রেডে। যে আমি যতটুকু জানি, আন্ডার গ্রেডে যদি
ইনস্ট্রাকশন অফ এডুকেশন ইংলিশ থাকে, তাহলে ক্যানাডার অনেক ইউনিভার্সিটিতে আইএলটিএস লাগে না। আইএলটিএস ছাড়াই আপনার ডাইরেক্ট ভর্তি হওয়া যায় এবং তাদেরকে এই জন্য কোনো ইএসএল কোর্সও করতে হয় না। আপনাদের এই ইউনিভার্সিটি অফ ভের্জিনিয়াতে কি এই ফেসিলিটিটা আছে? আপনার কি জানা আছে? হ্যাঁ, আছে। আমাদের ইউনিভার্সিটি অফ ভির্জিনিয়া তো আছে। হুম, ইউনিভার্সিটি অফ ভির্জিনিয়া ওয়েবসাইটে একটা লিস্ট দেওয়া আছে হুম, যে বিভিন্ন দেশে কোন কোন ইউনিভার্সিটির পড়াশোনাকে তারা অ্যাকসেপ্ট করে, মানে হুম, মিডিয়াম অফ ইংলিশ। হুম। বাংলাদেশে আর থেকেও না ৮-১০টা ইউনিভার্সিটিকে তারা লিস্টে করছে যে এসব ভার্সিটি থেকে তো পড়া হলে মিডিয়াম অফ ইংলিশ তারা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, তো আচ্ছা। আমি যে ভার্সিটি থেকে পড়েছি আসলে তারাও ওই ভার্সিটি অ্যাকসেপ্ট করে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। মানে মেক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটি গুলা কে ওরা অ্যাকসেপ্ট করে, যতটুকু জানা আরকি। আরেকটা কোয়েশ্চেন যে আপনার এই ইউনিভার্সিটি আপনার যে ক্যাম্পাসটা কয়টা ক্যাম্পাস আপনাদের এই ইউনিভার্সিটির এই সিটিতে, রেজিনা সিটিতে? রেজিনা সিটিতে মেইনলি একটা ক্যাম্পাস আছে হুম, যেটার মধ্যে হচ্ছে সায়েন্স এবং বিজনেসের সব ক্লাস হয়। হুম, এছাড়া আর দুটো ছোট ছোট ক্যাম্পাস আছে, বাট ওগুলা হচ্ছে মানে আমাদের জন্য না, মানে হুম। বিদেশি ছাত্রদের জন্য না, ওগুলো হচ্ছে দেশি ছাত্রদের, মানে কানাডিয়ান ছাত্রদের বিভিন্ন প্রোগ্রামের জন্য। মানে আচ্ছা, আচ্ছা। আমরা একটা ক্যাম্পাসে স্টাডি করি। ওকে, গুড। বুঝতে পারছি। এই সিটিটা, আপনার যে ক্যাম্পাসটা যেখানে, এখান থেকে আপনার এই ডাউনটাউন কত দূরে? ডাউনটাউনের ভিতরে পড়ে নাকি ডাউনটাউন থেকে দূরে পড়ে? হ্যাঁ, এটা ডাউনটাউন থেকে একটু দূরে, বা হুম, ডাউনটাউন থেকে যথেষ্ট কাছে। মোস্ট প্রবাবলি ৪ কিলোমিটার, বাসে গেলে ১০-১৫ মিনিট, বা আচ্ছা। গাড়িতে গেলে ৫-৭ মিনিট লাগে। তা অনেক ইউনিভার্সিটিতে তো আপনারা স্টুডেন্টদেরকে যেটা করে যে টিউশন ফির সঙ্গে পাস থাকে। এখানে যে সরকারি যে ট্রান্সপোর্টেশন গুলা, এগুলোতে ফ্রি চড়ার জন্য ওরা পাস দিয়ে দেয় বা কার্ড দিয়ে দেয়। আপনাদেরকে কি এই ইউনিভার্সিটি একই সার্ভিস প্রোভাইড করে? হ্যাঁ, আমাদেরকেও করে। এটা হচ্ছে এজিনা ইউনিভার্সিটিতে ২০১৫ সাল থেকে চালু হয়েছে। হুম, হুম, তো প্রতি ৪ সেমিস্টারের জন্য একটা পাস দিয়ে দেয়। তো হুম, এটা হচ্ছে রেগুলার সবাই যে পাসটা পে করে, মানে স্টুডেন্ট ছাড়া এদেশের মানুষ, হুম, হুম। সেখান থেকে 75% স্টুডেন্টদের ডিসকাউন্ট দেওয়া হয়। আচ্ছা, মানে তাকেও পে করতে হয় কিন্তু একটা বিরাট ডিসকাউন্ট পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। হুম, বুঝতে পারছি। তা আপনার এই ইউনিভার্সিটির কিছু ইয়া, মানে আপনি এত তো ইউনিভার্সিটি ছিল ক্যানাডাতে, তাই না? প্রচুর ইউনিভার্সিটি, প্রচুর কলেজ। আপনি কেন এই রেজিনায় কি সিলেক্ট করলেন? চুজ করার পিছনে একটা কারণ ছিল যে আমি এখানে মাস্টার্স করার সময় থিসিস করতেছি। তো এটা হচ্ছে এক ধরনের গবেষণামূলক কাজ। তো হুম, আমি হচ্ছে আন্ডারগ্রেডেও থিসিস করেছিলাম। হুম, তো আমার, মানে আমি যে রিলেটেড কাজ টাজ করি, তো ওই রিলেটেড কাজ এবং সংশ্লিষ্ট প্রফেসর এখানকে একজন ছিলেন। তো উনি হুম, আমাকে বললেন যে উনিও এই এরিয়াতে ইন্টারেস্টেড। সো হুম, এই জন্য আসলে মূলত আসা। বাট যারা হুম, হচ্ছে এই অনার মাস্টার্সে থিসিস বা এই কাজে না যেতে চায়, হুম, এটা আসলে অপশন থাকে সব ভার্সিটিতে অলমোস্ট, হুম, যে হুম, কেউ এটা করতে পারে, না করতে পারে। যদি হুম, যাদের কেউ করার ইচ্ছা না থাকে, সে যে হুম, কোনো জায়গায় যেতে পারে, হুম, তখন তার কোনো বাধা নেই। হুম। আচ্ছা। আপনি থিসিস করার চিন্তা করেই আপনি এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। আর আপনি কি জি। কোনো, আপনি কি স্কলারশিপ নিয়ে আসছেন না আপনার নিজের ফান্ডে লেখাপড়া করতেছেন এখানে? হ্যাঁ, আমি আসার সময় আসার আগে আমাকে কিছু স্কলারশিপ অফার করা হয়েছিল। তো হুম, ওই স্কলারশিপেই স্টাডি করতেছি। আচ্ছা। তা এভাবে নরমালি আপনার টিউশন ফি কত? এই যারা মাস্টার্স এখানে পড়তে আসতে চায়? মাস্টার্স এখানে সায়েন্সে টিউশন ফি হচ্ছে আনুমানিক আহ ১৭,০০০ কানাডিয়ান ডলার। ১৭,০০০ কানাডিয়ান ডলার। মানে ২ এটা কি বছরের। ২ বছরে ১৭,০০০ কানাডিয়ান ডলার পড়ে। আর যদি সে আন্ডারগ্রেডে করতে আসে, আন্ডারগ্রেডে তো অনেক এক্সপেন্সিভ। এমনি আপনি কি জানেন যে প্রতি এই সেমিস্টারে আন্ডারগ্রেডে কি ধরনের খরচ আসে টিউশন ফি বাবদ? হ্যাঁ, আমার কিছু আইডিয়া আছে। আন্ডার গ্রেডে প্রতি সেমিস্টারে ২০ থেকে হুম, ২৫,০০০ কানাডিয়ান ডলার হচ্ছে টিউশন ফি প্রতি আচ্ছা, সেমিস্টারে। প্রতি সেমিস্টারে। আর মোট টিউশন ফি আনুমানিক ৮৫ থেকে ৯০,০০০ কানাডিয়ান ডলার।
তো অনেক এক্সপেন্সিভ। মাস্টার্স তো অনেক ফ্লেক্সিবল বলতে গেলে। আচ্ছা, আর আপনাদের ইউনিভার্সিটিতে আপনার ইন ক্যাম্পাস জবের সুবিধা কেমন? যারা এরকম তো অনেক, আমরা যতটুকু জানি যে একজন স্টুডেন্ট 20 ঘন্টার বেশি কাজ করতে পারে না, তাই না? এই, প্রতি সপ্তাহে যখন ক্লাস চলে। হ্যাঁ, সামারে তারা আনলিমিটেড কাজ করতে পারে বা ফুল টাইম কাজ করতে পারে, কিন্তু যখন ক্লাস চলে তারা 20 ঘন্টা বেশি কাজ করতে পারে না। তা কিন্তু আবার যখন যারা ইন ক্যাম্পাস জব করে তাদের জন্য আবার এটা আবার বাউন্ডারিটা আবার কার্যকর না, তারা তখন ফুল টাইম কাজ করতে পারে। তা অনেকেরই ইচ্ছা যে ইন ক্যাম্পাস বিভিন্ন কাজ করার প্ল্যান থাকে অনেক ইউনিভার্সিটির। বাংলাদেশ থেকে হয়তো অনেকে চিন্তা করে যে আমি যদি ইন ক্যাম্পাস একটা জব পাই তাহলে হয়তো আমার টিউশন ফিটা একটা বিরাট অংশ আমি হয়তো পে করে ফেলতে পারবো। তো আপনাদের এখানে ইন ক্যাম্পাস জবের ফেসিলিটিটা কেমন, কেমন পাওয়া যায়? ইন ক্যাম্পাস জব বলতে মাস্টার স্টুডেন্টরা মোস্টলি টিচিং অ্যাসিস্ট্যান্টের একটা কাজ করে। আচ্ছা। বাট টিচিং অ্যাসিস্ট্যান্টের কাজটা হচ্ছে মানে বিভিন্ন আন্ডার গ্রেডের ছাত্রদের খাতা রেখে দেওয়া বা হুম, ল্যাব টেপ দিতে স্যারদেরকে সাহায্য করা। হুম, এই কাজগুলো হচ্ছে ইউনিভার্সিটি সবাইকেই দেওয়ার চেষ্টা করে যারা অ্যাপ্লিকেশন করে। আচ্ছা। এজন্য খুব বেশি কাজ দেওয়া হয় না। দেখা যায় এক সেমিস্টারে হুম, আনুমানিক ৬০ ঘন্টা বা ১০০ ঘন্টার কাজ হচ্ছে সবাইকে দেয়। তো আচ্ছা। যেটা হচ্ছে $২,000 থেকে $৩,০০০ সর্বোচ্চ দেওয়া হয় একজনকে। হুম, আসলে একজনকে বেশি দেওয়া যায়, কিন্তু ইউনিভার্সিটি চেষ্টা করে সবাইকে কিছু না কিছু দিতে। কিছু নিতে হবে। এই হচ্ছে একটা কাজ। আরেকটা হচ্ছে ইউনিভার্সিটির ভিতরে ফুড কোর্ট আছে কিছু। হুম, হুম, ওখানে মাঝে মধ্যে কিছু পজিশন ফাঁকা হয়। হুম, তো আমি বলব এটা খুবই সীমিত। কারণ ওখানে ওখানে সর্বোচ্চ ১০০ থেকে ২০০ লোক এমপ্লয়ি আছে ভার্সিটিতে। হুম, কারণ ফুড কোর্টটা অত বড়ও না। হুম, হুম, আর ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কাজ আছে। হুম, যেমন কোনো ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট হুম, হিসেবে থাকা। তো ওগুলা কাজের সুযোগ খুব কম। হুম, তো মোস্টলি ইউনিভার্সিটিতে খাতা দেখার কাজটাই আমি বলব যে আছে। বাকিগুলা হচ্ছে খুবই রেয়ার। আচ্ছা। তা আপনার এই ক্যাম্পাসের বাইরে যেটা বলে যে অফ ক্যাম্পাস জবটা, যেহেতু আপনি বললেন যে ইয়ের কাছে ডাউন টাউনের থেকে প্রায় 4 ঘন্টার দূরত্বে আছে, না, ৪ চার কিলোমিটার কিলোমিটার দূরত্বে। হ্যাঁ, একদম কাছেই তাহলে বলতে গেলে। তারপরেও যেহেতু কাছে আছে, অফ ক্যাম্পাস জবের ফেসিলিটি অনেক থাকার কথা। তা আপনার কাছে শুনতে চাই যে আসলে কেমন, মানে কি পরিমাণ অপরচুনিটি আছে? অফ ক্যাম্পাস জব আসলে নির্ভর করে সিটির উপরে। হুম, তো এই সিটিটা আসলে খুব বেশি বড় না। হুম, জনসংখ্যা হবে আনুমানিক ২,২০,০০০ এর মতো। হুম, হুম, তো এইজন্য অফ ক্যাম্পাস জব হচ্ছে পাওয়া যায়, বাট সেক্ষেত্রে নতুন স্টুডেন্টদের অনেক সময় ৩ থেকে ৫ মাস ৬ মাস লেগে যেতে পারে পেতে। হুম, বাট অনেকে মানে যদি ভাগ্যবান হয় তাহলে হুম, হচ্ছে ঠিক এবং শুরুতেই ঠিকমতো সবকিছু বুঝে এপ্লাই করতে পারলে অনেকে ১-২ মাসে জব পেয়ে যায়। হুম, বাট অন এন এভারেজ ২ থেকে ৩ মাসের আগে জব পাওয়া আশা করাটা যাবে না এই সিটিতে। হুম। বাট একটু ওর্স্ট কেসে ৫-৬ মাস লাগতে পারে। কেন ৫-৬ মাস লাগে? আপনি কি স্টাডি করছেন? আপনার কত মাস লাগছিল? আপনারও কি এরকম ৫-৬ মাস লাগছিল? না, অ্যাকচুয়ালি আমার এত সময় লাগেনি। আমি যেই মাসে এসেছি ১-১.৫ মাস পরে একটা জব পেয়েছিলাম। হুম, হুম, যেটা বুঝলাম যে কেউ যদি ফল সেমিস্টারে আসে, হুম, তো ফল সেমিস্টারে হচ্ছে এদেশে সবচেয়ে বেশি জব থাকে। হুম, কারণ ওদের এদেশে একটা ট্র্যাডিশন আছে যে সামারে কেউ হচ্ছে পড়াশোনা করে না, তারা হুম, অনার্স করতে আসে এবং ফলে আবার পড়াশোনা শুরু করে। তো এইজন্য হচ্ছে সবাই যখন পড়াশোনা শুরু করে তখন হচ্ছে সব প্রকার বিজনেসেই আস্তে, আস্তে ব্যবসা বাড়ে। হুম, এজন্য ফল মানে সেপ্টেম্বর মাসটায় শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়টায় অনেক জব থাকে। হুম, যারা সেপ্টেম্বরে আসে তাদের ২-৩ মাসের মধ্যে বা ১-২ মাসের মধ্যে জব পেয়ে যেতে পারে। আচ্ছা, আর যারা হচ্ছে উইন্টারে আসে, হুম, উইন্টারে হচ্ছে দেশে মানে এই জায়গাটায় অত্যাধিক পরিমাণে শীত পড়ে। হুম, এজন্য হচ্ছে মানুষ তেমন বের হয় না। হুম, এজন্য সব দোকানেই একটু বিক্রি কমে যায় এবং লোকজন নেওয়া কমে যায়। তো হুম, ওই সময় জব অপরচুনিটি কমে যায়। হুম, হুম, আমি এসেছিলাম তো ফলে, তো হুম। ওই সময় মোটামুটি বেশ জব ছিল। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি।
তা আপনি কি আর নরমালি জবগুলো কি ধরনের জব পায় যারা এই অফ ক্যাম্পাস জব করে? নরমালি জবগুলো হচ্ছে সেলস টাইপের জব। বিভিন্ন দোকানে হয়তো কোনো কিছু বিক্রিতে সহযোগিতা করা বা ওয়্যার হাউসে কাজ করা। হুম, বাট আরো কিছু জব আছে বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করা এবং হুম, এবং কিছু কিছু জব আছে ফর এক্সাম্পল ডেলিভারি টাইপ বাট আচ্ছা, নট খাবার ডেলিভারি যেটা হচ্ছে অনেকে করে। হুম, তো এই হচ্ছে মোটামুটি জব। আচ্ছা জব। তা আপনি তো অলরেডি ১ বছর ধরে আছেন, তাই না? জি। ১ বছর ধরে। আপনি এই পর্যন্ত কি জব করছেন? আমি একটা জব করেছিলাম হচ্ছে একটা কানাডিয়ান চায়ের দোকান আছে। তারা এই যে হচ্ছে সারা টিম হর্টন, পৃথিবী টিম হর্টন ন না ন না স্টারবাকস? না এটার নাম হচ্ছে ডেভিস টি। ও ও আচ্ছা। হচ্ছে বিভিন্ন পৃথিবী আমেরিকা, জার্মানি এসব দেশে বিভিন্ন নামকরা চা বিক্রি করে। হুম, 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 ওইসব ওই দোকানে এগুলোতে কাজ করতাম। আচ্ছা। এখনো কি আপনি জব করেন? এখন তো সামারে তো ফুল টাইম জব করার সুবিধা আছে। তো সামারে কি আপনি কোনো জব করতেছেন নাকি? না গভর্নমেন্ট তো আবার একটা সুবিধা দিচ্ছে আপনার ওই যে কোভিড-19 এর কারণে একটা বেনিফিট দিচ্ছে। অনেকে আবার শুনছি যে বেনিফিটের কারণে অনেকে জবও করতে চাচ্ছেন না। তো আপনি কোন পজিশনে আছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ওই যে জবটা করতাম ওইটা এখন করতেছি না। ওটা আমি ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ইউনিভার্সিটিতে ওই খাতা দেখা এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিছু কাজ পেয়েছিলাম এজন্য। আচ্ছা, আর আচ্ছা, এরপর কোভিড এর কারণে লাস্ট ৪-৫ মাসে জব অপরচুনিটি একটু কমে গেছিল। এখন হচ্ছে আচ্ছা, আবার খুলতেছে। তো আমি এখন পর্যন্ত ইউনিভার্সিটি বিভিন্ন কাজ করতেছি আর কিছু সেভিংস দিয়ে করতেছি। আর এখন আচ্ছা, হচ্ছে বিভিন্ন কোম্পানি গুলা আবার হায়ার করা শুরু করতেছে। তো আমি হুম, হয়তো করবো সামনে। আচ্ছা, আচ্ছা। তা এখানে আপনার কেয়ার জবের ফেসিলিটি আছে। অনেকে এটা মানে অনেকের কোয়েশ্চেন থাকে, তাই আমি কোয়েশ্চেনটা করলাম। কারণ হচ্ছে যে অনেকের একটা চিন্তা থাকে যে তারা ওই যে ২০ ঘন্টা যে কাজ করে সেইটা করার পরে যদি কিছু এক্সট্রা ইনকাম করতে পারে, এই চিন্তা করে অনেকের চিন্তা যে অনেক আপনার এজেন্সিও তাদেরকে জানায় যে কেয়ার জবের প্রচুর ফেসিলিটি আছে। কেয়ার জব দিয়া টিউশন ফিটা মেকআপ করা যায়। এইজন্য কোয়েশ্চেন যেহেতু অনেকের মধ্যে এই জিনিসটা কাজ করে কোয়েশ্চেনটা, তো আমি আপনাকে কোয়েশ্চেন করতেছি যে আপনাদের এই রেজিনা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি পরিমাণ কেয়ার জব করতে পারে? মানে পায় তারা মানে কি ধরনের অ্যাভেইলেবিলিটি আছে? আমি বলবো এখানে ক্যাশ জবের পরিমাণ খুব কম। হুম, তো ক্যাশ জব গুলা বেশিরভাগ ক্ষেত্রে যা হয় বড় বড় সিটিতে, কানাডা সবচেয়ে বড় সিটি হচ্ছে টরন্টো। তো হুম, দ্বিতীয় বড় সিটি বলা যায় ভ্যানকুভার। হুম, তো ওইসব সিটিতে অনেক রেস্টুরেন্টে অনেকে ক্যাশ জব করে। হুম, মোস্টলি এগুলো না ক্যাশ জব। রেস্টুরেন্টে অনেক পজিশন লাগে, খাবার ডেলিভারি, খাবার পরিবেশন করা, খাবার বানানো। হুম, তো আমার অনেক ফ্রেন্ড বা অনেকে বলেছে যে ওইসব জায়গায় রেস্টুরেন্টে জব করা হচ্ছে মোটামুটি ক্যাশ জব আছে অনেক। হুম, বাট এখানে মানুষ সংখ্যা অত্যাধিক কম এবং সিটি অনেক ছোট হওয়াতে হুম, ক্যাশ জব আমি খুব কম শুনেছি। হুম, তো এই ছোট শহরে আসলে এটা ধরে নেওয়া যেতে পারে যে ক্যাশ জব পাওয়াটা অনেক কঠিন হবে। কঠিন মানে হবে। একটা বাড়তি জব পাওয়া। আচ্ছা। আরেকটা যেটা আমি জানতে চাই যে এখানে Uber Eats অনেকে তো ফুড ডেলিভারি করে যে অন্যান্য সিটিগুলোতে অনেক ভালো ইনকামও করে Uber Eats এর মাধ্যমে বা Skip the Dish বা এই ধরনের আরো কিছু ফুড ডেলিভারি সার্ভিস এখন এভেইলেবল আছে অ্যাপস বেস। তা এগুলা কেমন এই আপনার রেজাইনাতে এই সার্ভিসগুলা কেমন এভেইলেবিলিটি আছে? এটাই না একটা ছোট সিটি হওয়ার কারণে হুম, পরিস্থিতি একটু ভিন্ন। তো হুম, বড় বড় সিটিতে যেটা হয় উবার ইটস, স্কিপ জিনিসের সার্ভিস গুলা হচ্ছে কেউ হেঁটে হেঁটেও খাবার ডেলিভারি করতে পারে, হুম, সাইকেলও দিতে পারে হুম, অথবা গাড়িতে দিতে পারে। হুম, তো এখানে মানুষ হচ্ছে অনেক কম এবং অনেক ছড়া ছিটায় আছে। হুম, এজন্য হচ্ছে শুধুমাত্র গাড়ি ছাড়া কেউ খাবার ডেলিভারি করে পোষাতে পারবে না। পারে না। আচ্ছা, আর মানুষ অনেক কম থাকার কারণে এখানে এই জবগুলো থেকে ইনকাম আমি বলবো অনেক কম। আচ্ছা, মান্থলি কেউ যদি সাপোজ সপ্তাহে ২০-২৫ ঘন্টা ব্যয় করে হুম, হুম, তাহলে মাসে $৫০০ থেকে $৭০০ হয়তো ইনকাম করতে পারবে। বাট আচ্ছা, এটা ডিপেন্ড করে, কখনো কখনো মানুষ অনেক বেশি খাবার অর্ডার করে।
হুম, তো তখন হয়তো এই $500 জায়গায় কোনো মাসে সে 1,000-1,200 ইনকাম করতে পারে। হুম, হুম। এটাই হচ্ছে এভারেজ ইনকাম। আচ্ছা, বুঝতে পারছি। তা ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি আরিফিন ভাইকে কোনো কোয়েশ্চেন করতে চান, পাশে যে চ্যাট সেকশন আছে সেখানে কোয়েশ্চেন করতে পারেন। আমাদের এই ভিডিওর শেষ পর্যায়ে গিয়ে আমরা ওখান থেকে সিরিয়াল অনুযায়ী কিছু কোয়েশ্চেন আমরা সিলেক্ট করব। তবে কোয়েশ্চেনগুলো যেন আপনার রেজিনা ইউনিভার্সিটি রিলেটেড হয়, প্লাস রেজিনা যে সিটি বা আপনার সাকচুজান যে প্রভিন্স ওই রিলেটেড হয়। তার বাইরে যদি হয় হয়তো আমি এটা পিক নাও করতে পারি। আর একই কোয়েশ্চেন বারবার আপনারা রিপিট করবেন না, আমরাও সেই কোয়েশ্চেনগুলোকে পিক করবো না। কারণ আমরা যেটা করবো সিরিয়াল অনুযায়ী, আমাদের যদি হাতে সময় থাকে তাহলে সিরিয়াল মেনটেন করে আমরা কোয়েশ্চেন করবো। যদি একই বারবার করেন এর অর্থ এই না যে সেটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই যে এখানে আপনারা যারা আছেন, হ্যাঁ, তারা এমনি তো যতটুকু জানি যে আপনাদের ইউনিভার্সিটি টিউশন ফিটা যদি আপনি কম্পেয়ার করেন অন্যান্য ইউনিভার্সিটিতে, আপনি কি বলবেন যে টিউশন ফি কি অনেক কম নাকি মাঝামাঝি নাকি বেশি? আপনার কাছে ধারণাটা কি? আমার কাছে যতটুকু ধারণা অনেক কম। এখন আপনার 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 স্টাডিতে আপনি আসার আগে তো নিশ্চয়ই অনেক ইউনিভার্সিটির তে তাদের টিউশন ফি নিয়ে স্টাডি করছেন। তো আপনার কাছে কি মনে হয় এখানকার টিউশন ফিটা কেমন আসলে? টিউশন ফি আমি বলবো বেশ কমই আছে। হুম, মাস্টার্সে টিউশন ফি হচ্ছে কানাডাতে সর্বনিম্ন কেউ সায়েন্সে মোটামুটি ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাইলে হুম, $15,000 নিচে টিউশন ফি নেই, মোটামুটি আচ্ছা, ভালো ইউনিভার্সিটি গুলা। তো হুম, কেউ কলেজের টিউশন ফি গুলা কম্পেয়ার করবে না, কলেজের গুলো একটু কম হবে, মেবি 10-12 হাজার কেউ করতে হুম, পারে। হুম, তো $15,000 নিচে মোটামুটি এখানে মাস্টার্স করানো তো কোথাও ভালো ইউনিভার্সিটি পাওয়া যাবেই না। হুম, তো সেই হিসাবে এখানে $17,000 লাগে আনুমানিক। হুম, আমি বলবো যে মানে একেবারে বেশ কমই আছে। হুম, আর সাসকাচুয়ান প্রভিন্সে মানুষ বেশ কম থাকার কারণে সরকার হচ্ছে টিউশন ফিটা অত বাড়ায় না। হুম, তো এজন্য টিউশন ফিটা বেশ কম। আর অন্টারিওতে বা ভ্যানকুভারে মাস্টার্স করতে গেলে যেটা হয়, টিউশন ফি মিনিমাম $30,000 থেকে $35,000 লাগবেই, হুম, বা এটা $60,000 হতে পারে। হুম, সেই হিসেবে মানে সবচেয়ে কমে যদি মাস্টার্স করা যায়, তাহলে হুম, যে 4-5টা ইউনিভার্সিটি নাম আসবে এর মধ্যে ইউনিভার্সিটি ডিজাইনার পড়ে। তো আমি আচ্ছা। বলবো যে মানে খরচ হিসেবে এবং ভার্সিটি মান হিসেবে এটা বেশ ভালোই। মানে ইউনিভার্সিটির র‍্যাংকিং চিন্তা করলে সেই অনুযায়ী আপনার টিউশন ফিটা রিজনেবল আপনাদের আপনার কথার মতো। হ্যাঁ, মোটামুটি রিজনেবলই বলবো। হ্যাঁ, আর তাহলে এখন অনেকেরই যেটা মানে কোয়েশ্চেন থাকে আমাদের কাছে সেটা হলো যে পার্ট টাইম জব করে টিউশন ফিটা মেইনটেইন করা যায় কিনা? অনেকের কাছে যেটা বেশি মানে জানার ইচ্ছা থাকে। এটা আপনার আপনার এক্সপেরিয়েন্সে বা আপনার বন্ধু-বান্ধব যারা আছেন তাদের এক্সপেরিয়েন্সে আপনার কাছে এটা কি মনে হয় আসলে মেইনটেইন করা যায়? কত পার্সেন্ট করা যায়? এটা হচ্ছে কেননা আমি প্রথমে আমার এক লাইভে গত এক লাইভে আসছিলেন। উনি দাবি করছেন যে এই রেজানা ইউনিভার্সিটি উনি পার্ট টাইম জব করে উনি মোটামুটি যেহেতু পার্ট টাইমের মানে সামারে ফুল টাইম জব করা যায়, তো উনি সামারে ফুল টাইম জব করতেন যেটা দিয়ে ইনকাম করছে সেটা দিয়ে উনি পরের সেমিস্টারের পুরো ফি দিতে পারছে। তারপরে ওখানে যে পার্ট টাইম করছে উনি মোটামুটি ম্যানেজ করতে পারছেন। হয়তো যেটা উনার কথা হলো যে 80% উনি ম্যানেজ করতে পারছেন, 20% বাংলাদেশ থেকে আনতে হচ্ছে। আপনার ধারণা কি? আপনার এক্সপেরিয়েন্সে কি বলে? এখানে পার্ট টাইম জব করলে যে ইনকামটা হয় সেটা হচ্ছে আনুমানিক মাসে 800 থেকে $1,000। হুম, তো এখানকার লিভিং কস্ট আছে 800 থেকে $1,000। সো মান্থলি যে খরচ হয় তারপরে কেউ হচ্ছে অনেক সেভিং করে চললে $100-200 সেভ করতে পারে। হুম, বাট কেউ যদি শুধু একটা পার্ট টাইম জবই করে হুম, তাহলে তা আসলে সম্ভব না টিউশন ফি দেওয়া। হুম, এজন্য যেটা করতে পারে, আহ, খাবার ডেলিভারি কাজ করতে পারে। হুম, আর হচ্ছে যদি সায়েন্স ডিপার্টমেন্টে মোস্টলি সুযোগটা থাকে, এই খাতা দেখা বা ল্যাব অ্যাসিস্ট্যান্টে কাজ করা, হুম, ইউনিভার্সিটি এগুলো অ্যাপ্লাই করতে পারে। হুম, আর হচ্ছে সায়েন্সের অনেক ডিপার্টমেন্টে ইন্টার্নি করার সুযোগ থাকে, যেটাকে কানাডাতে কোঅপ বলে। কোঅপ বলে, কোঅপ, হ্যাঁ। তো কেউ যদি কোঅপ করতে পারে তাহলে তার টিউশন ফি 80% টাকা হচ্ছে সে
জমা ফেলতে পারবে ওখান থেকে। দেশে ইন্টার্ন গুলো হচ্ছে পেইড এবং মোটামুটি ভালো পেবে। তো 8 মাসে কিন্তু ইন্টার্নশিপ করতে হয়। হুম, কেউ যদি ইন্টার্নশিপ করতে পারে তার তার টিউশন ফি 80% টাকা উঠে যাবে। আর হুম, যদি কেউ ইন্টার্ন নাও করতে পারে, হুম, খাবার ডেলিভারি করে এবং হচ্ছে ইউনিভার্সিটি কাজকর্ম করে আমি বলবো 60-70% টাকা উদ্ধার করা সম্ভব। হুম, আর সামারে, হ্যাঁ, যখন ইউনিভার্সিটি বন্ধ থাকে হুম, তখন হচ্ছে ফুল টাইম কাজ করার অনুমতি আছে। হুম, তো ওই সময় করেও আমি বলবো যে হ্যাঁ, ইন সাম কেসেস 60-70% টাকা মানে তুলে ফেলা যেতে পারে। আর যদি হুম, কেউ ইন্টার্ন করতে পারে এবং হুম, বাকি সবও করতে পারে, হুম, হুম, তাহলে হচ্ছে আমি বলবো যে টিউশন ফি পুরোটাই তুলে ফেলা সম্ভব। আচ্ছা। মানে যদি সে কোঅপ পায়। তা কোঅপটা তো নরমালি বেশিরভাগ যেটা লাস্ট সেমিস্টারের দিকে মানুষের নেয় বা অ্যা অ্যা এটা সেখানে লাস্ট সেমিস্টার না, আচ্ছা। অ্যাকচুয়ালি কোঅপে একটা ওয়ার্ক পারমিট নিতে হয়, মানে হুম, পড়াশোনার মধ্যে কাজ করার জন্য, হুম, হুম। এবং সেটা কেউ ফার্স্ট সেমিস্টারের পরে নিতে পারবে। আচ্ছা, বাট এটা বাউন্ডারি হচ্ছে লাস্ট সেমিস্টারের আগে, মানে কেউ আচ্ছা। ফার্স্ট সেমিস্টারের পরে করতে হবে, হ্যাঁ, সর্বোচ্চ কেউ লাস্ট সেমিস্টারের আগে করতে হবে, বাট লাস্ট আচ্ছা। সেমিস্টারের পরে না। পড়ে না। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই যে আপনার এই এ এই ইউনিভার্সিটিতে বাংলাদেশী স্টুডেন্ট কেমন আছে? ইন্টারন্যাশনাল স্টুডেন্ট? বাংলাদেশি স্টুডেন্ট খুব বেশিও নেই, আবার ভার্সিটিতেই খুব বেশি ছাত্র পড়াশোনা করে না। হুম, তো আমি বলবো মোস্ট প্রবাবলি 200 থেকে 300 কারেন্ট স্টুডেন্ট আছে ইউনিভার্সিটিতে আমার মনে হয়েছে। হুম, হুম, বাট এমনি অ্যালামনাই ট্যালামনাই সবাই চিন্তা করলে মানে এটলিস্ট এই ভার্সিটি থেকে কোনো সময় পড়েছে এই চিন্তা করলে শহরে দুই 1-2 হাজার মানুষ পাওয়া যাবে যে এখন পর্যন্ত আছে। আছে। আচ্ছা, আচ্ছা। তা আপনি যে ক্যানাডাতে আসছেন, এই যে আপনি কি নিজে ফাইল নিজে প্রসেসিং করছেন না আপনি কোনো এজেন্সি থ্রুতে গেছেন? আমি হচ্ছে আহ এজেন্সি বলতে আমি একটা এজেন্সির নাম জায়গায়, বলা দরকার নাই। এজেন্সির নাম বলা দরকার নেই। জাস্ট আপনি এজেন্সি থেকে হ্যাঁ, গেছেন হ্যাঁ, যে কি সুযোগ নিছেন সেটা আমাকে সেটা বলবেন। সেটাই বলতেছি। আমি হচ্ছে যেখানে আইএলটিএস এর জন্য বিভিন্ন প্রিপারেশন নিয়েছিলাম একটা হুম, কোচিং এ। তো হুম, ওইখানে একটা হায়ার স্টাডি ডিপার্টমেন্ট ছিল। হুম, হুম, তারা হচ্ছে বিভিন্ন ফাইল টাইলে কিভাবে কাগজপত্র জোগাড় করতে হবে কিছু হুম, বেসিক হেল্প করে। হুম, তো তারা হচ্ছে মানে সম্পূর্ণ কাজ করে দেবে এই দায়ভারটা নেয় না। তো হুম, তারা হচ্ছে মোটামুটি টাকা পয়সা কম নেয় এবং জাস্ট ধারণা দেয়, দুই তিন হুম, দিন হচ্ছে বলে দেয় যে এভাবে এভাবে কাজগুলো করেন, হুম, তাহলেই হয়ে যাবে। তো আমি হচ্ছে এরকম যেখানে কোচিং করেছিলাম একটা এনসি থেকে বা একটা কোচিং সেন্টার থেকে কিছুটা হেল্প নিয়েছিলাম, বাট হুম, হুম। পরে হচ্ছে তাদের অ্যাডভাইস নিয়ে সব ক্ষেত্রটা আমি নিজে জোগাড় করেছি। নিজেই অফার মানে অফার লেটার থেকে শুরু করে বা সবকিছু আপনি হ্যাঁ, নিজেই করছেন। আচ্ছা। আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি আমাকে একটু আমাদেরকে খুব সংক্ষেপে আমাদের স্টুডেন্টদের আমাদের যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলবেন যে আপনি কি করছিলেন? একটা মানে ব্রিফ একটা আমাদেরকে একটা ধারণা দিয়ে দেন। আমি জানি আপনার আমি সরি আপনার সম্ভবত কাশি কাশি সমস্যা হ্যাঁ, আচ্ছা, কাশি হচ্ছে। আপনার একটু সমস্যা হচ্ছে। সরি। আচ্ছা, আচ্ছা। না, আমি প্রশ্নটা কি ছিল? বলতেছি, আমার প্রশ্নটা ছিল হলো যে, আপনার যে পুরো প্রসেসটা যদি আপনি একটু সংক্ষেপে আমাদেরকে একটু বর্ণনা করতেন। যে কি করছিলেন স্টেপ বাই স্টেপ অফার লেটার থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত। আমি যেটা বলবো ওটা প্রসেসটা খুব বেশি কঠিন না। হুম, আমি প্রথমে ইউনিভার্সিটি চুজ করছি, আইএলটিএস হুম, দেওয়ার পরে হুম, দেখলাম যে মানে মোটামুটি আমি জেনেছিলাম যে 6.5 এর নিচে আইএলটিএস থাকলে হবে না কোথাও হুম। মাস্টার। আপনার আইএলটিএস কত ছিল? আমার 7 যদি ছিল। 7 ছিল, খুব ভালো স্কোর ছিল। হ্যাঁ, বলেন তারপর। তো আমি হচ্ছে আইএলটিএস এর পরে ইউনিভার্সিটি গুলো খুঁজেছি যে কোথায় কোথায় আমি অ্যাপ্লাই করতে পারবো, কজ হুম, আরো কিছু ভার্সিটি আছে যেখানে 7-এও হয় না, 7.5 লাগবে। হুম, হুম, তো এরকম কিছু ইউনিভার্সিটি লিস্ট করেছি 3-4টা। হুম, তারপর হচ্ছে দেখলাম যে এপ্লাই করতে কি লাগে, সার্টিফিকেট, আইএলটিএস স্কোর এবং হচ্ছে স্যারদের রিকমেন্ডেশন পেপার লাগে। তো এগুলা হচ্ছে মানে ইউনিভার্সিটি ওয়েবসাইট করলে বোঝা যাবে রিকমেন্ডেশন লেটার কি, এগুলা অত কঠিন কিছু না। হুম, হুম, এগুলা সব জানার পর হচ্ছে আমি চুজ করলাম 4টা ইউনিভার্সিটি। ওই 4টা ইউনিভার্সিটিতে আমি হচ্ছে আমার কাগজগুলো পাঠাইছি, অ্যাপ্লিকেশন করছি। হুম, তো ইউনিভার্সিটি ভেদে এগুলো ডিপেন্ড করে 1 থেকে 5 মাস পর্যন্ত।
হুম, আমার ইউনিভার্সিটিতে ৫ মাস লাগছিল অফার লেটার পেতে। আচ্ছা, অফার লেটার পাওয়ার পর হচ্ছে আমি খোঁজ খবর নিছি যে ভিসা অ্যাপ্লিকেশনে কি, কি কাগজ দিতে হয় হুম, এবং মোটামুটি যারা হচ্ছে আমার রিসেন্টলি আমার ইউনিভার্সিটি থেকে কানাডা এসেছে, হুম, আন্ডারগ্রেড ইউনিভার্সিটি থেকে তাদের সবাইকে জিজ্ঞেস করেছি যে কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করছেন। তা আমাকে মোটামুটি ধারণা দিছে যে এইসব ডকুমেন্ট গুলো লাগে। তো এগুলো আমি সব লিস্ট ডাউন করছি আর খোঁজ খবর নিছি যে কি পরিমাণ টাকা দেখাতে হবে ব্যাংকে ট্যাংকে। এগুলো জানার পর হচ্ছে আমি সব ধারণা নেওয়ার পর স্টিল হচ্ছে একটু ফাইল জমা দেওয়ার আগে কনফার্ম হওয়ার জন্য আমি যেটা বললাম হায়ার স্টাডিজ ডিপার্টমেন্ট ছিল আমি যেখানে কোচিং করেছিলাম ওখানে হচ্ছে একটু কথা বলছিলাম যে আমাকে আমি ফাইলগুলো জমা দিতে যাচ্ছি তো আমার একটু ফাইনাল অ্যাডভাইস লাগবে সবকিছু কি ঠিক আছে কিনা। হুম, হুম, তো ওনারা আমার কাগজপত্র গুলো একটু শুনছে যে কি কি কাগজপত্র লাগবে ওনারা একটু অ্যাডভাইস দিছে। হুম, তো এগুলা শুনে হচ্ছে তারপর আমি ভিসার কাগজপত্র নিজেই জমা দিচ্ছি। অ্যাকচুয়ালি ভিসা কাগজপত্র নিজেকেই জমা দিতে হয়, এটা অন্য কেউ জমা এখন দিতে পারে না। আগে হুম, মনে অপশনটা ছিল। হুম, তো এই হচ্ছে দিছি আর ভিসা হইতে ৩ সপ্তাহ মতো লাগছে। আচ্ছা। তা এখন এই যে আপনার আমি যতটুকু জানি যে আহ, আপনার এসওপি লিখতে হয় ইয়ার জন্য ভিসা অফিসারের জন্য একটা এসওপি লিখতে হয় ইউনিভার্সিটির জন্য লিখতে হয়। তা আপনার আপনি আসলে এসওপির মধ্যে কি আহ, কি উল্লেখ করছেন? আপনি কি কোনো স্টাডি গ্যাপ ছিল বা স্টাডি গ্যাপ না থাকলেও আপনার একটা এসওপি লেখার জন্য একজন স্টুডেন্টকে কি কি জিনিস এসওপির মধ্যে রিফ্লেক্ট করতে হয়? এসওপি আসলে একটা লিখতে হয় হচ্ছে ইউনিভার্সিটির জন্য আর একটা লিখতে হয় ভিসার জন্য। হুম, হুম, তো মেবি নাম ভিন্ন, ভিসার জন্য যেটা ওটা মনে হয় নামটা ভিন্ন। হুম, ভিসার জন্য যেটা ওখানে এরকমটা বলা ভালো যে আমি এখন মানে কানাডায় একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছি। হুম, তো আমি আমার আন্ডারগ্রেডে যে সাবজেক্টে পড়েছি এই সাবজেক্টে আরো জ্ঞান অর্জন করব, হুম, যেটা আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে। আর হুম, এরপরে আমি বাংলাদেশে ব্যাক করতে পারি। তো এটা হচ্ছে একটু বিতর্ক আছে, অনেকে বলে যে এরকম লিখা ভিসার জন্য যে আমি পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসে আমি হুম, এই নলেজ দিয়ে কোনো কাজ করব, এটা হুম, লেখা অনেকে বলে ভালো অনেকে বলে দরকার নেই। হুম, এটা অনেকে লেখে লেখে না, বাট হুম, মোস্টলি মানুষজন যেটা লিখতে হয় সেটা হচ্ছে যে কেন এই ভার্সিটি চুজ করেছিলাম, এই হুম, ভার্সিটিতে চুজ করে আমার কি লাভ হবে, মানে এই ডিগ্রিটা দিয়ে আমি কি ধরনের জব হুম, করতে পারবো, হুম, আর এই ডিগ্রিটা কি আসলে আমার কোনো দরকার কিনা। হুম। এগুলা কিছুটা এক্সপ্লেনেশন এক পেজের মধ্যে। এক পেজের মধ্যে লিখতে হয় এইসব। মানে তাকে ভিসা অফিসারকে বুঝাইতে হবে যে আপনার কেন এই ডিগ্রিটা দরকার, এটা করলে আপনার ফিউচার কিভাবে ব্রাইট হবে। হ্যাঁ, আর এটা আপনার এই যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স বা লেখাপড়ার সঙ্গে কিভাবে রিলেটেড করতেছে সেগুলো আপনাকে বর্ণনা করতে হবে, তাই তো? Yes. তো আর আপনার অফার লেটার জন্য যে এসওপি লিখেন সেখানে কি কি আপনার উল্লেখ করছেন, কি লিখতে হবে? অফার লেটার ওখানে বলতে হবে যে আমি এই ইউনিভার্সিটিটা কেন চুজ করছিলাম, এই ইউনিভার্সিটি এই ডিপার্টমেন্টটা কেন, এই ডিগ্রিটা কেন, হুম, আর হচ্ছে যদি কোনো চয়েস থাকে, ফর হুম, এক্সাম্পল আমার ছিল যে আমি থিসিস করব, হুম, মানে সুনির্দিষ্ট কারণ থাকে তাহলে উল্লেখ করা যেতে পারে যে আমি এই ইউনিভার্সিটিটা ঠিক এই কারণে চুজ করছি। হুম, আর আমার প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স এবং পড়াশোনা সব মিলিয়ে আমি হচ্ছে এই ইউনিভার্সিটি পড়াশোনার জন্য ভালো ক্যাপেবল। হুম, হুম। এগুলো এক্সপ্লেন করতে হবে যে আমি এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য কেন একজন ফিট। আচ্ছা, আচ্ছা, ওকে। তা এখন আপনি এই কি পরিমাণ ব্যাংকে টাকা রেখেছেন? যদি আপনার কোনো বলতে অসুবিধা না থাকে, বা এটাও আপনি এভাবে বলতে পারেন যে একজন স্টুডেন্টকে কি পরিমাণ টাকা দেখাইতে হবে মাস্টার্সের জন্য, এই যদি তারা আসতে চায় ইউনিভার্সিটি? আমি বলবো যে এখানে টিউশন ফি যেটা দুই হুম, বছরের, হুম, এখানে একটা কথা আছে। তো অনেক ক্ষেত্রেই অনেকে বলে যে ১ বছরের বেতন এবং ১ বছরের থাকা খাওয়া খরচটা দেখাইলেই হয়ে যায়। হুম, বাট আমি বলবো যে ২ বছরের মোট বেতন এবং ২ বছরের মোট থাকা খাওয়া খরচ এবং হুম, বিমান ভাড়া সব টাকা হচ্ছে যদি দেখানো হয় বা তার বেশি, তো হুম, এটা হচ্ছে সবচেয়ে ভালো নিরাপদ। নিরাপদ। বাট ১ বছরের জন্য দেখাইলে
হতে পারে। আমি হচ্ছে ওই অ্যাপ্রোচে যাইনি। আমি হচ্ছে ২ বছরের মোট বেতন, থাকা, খাওয়া, বিমান ভাড়া এবং আনুষঙ্গিক খরচ যা হয় ওই হুম, হিসাব করে একটা টাকা দেখিয়েছিলাম। আচ্ছা। এখন টাকাটা ব্যাংকে কতদিন রাখতে হয়? মানে এটা আপনি কিভাবে ব্যাংকের ইয়াটা আপনি কিভাবে দেখাইছেন? কি কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট বা এফডিআর কিভাবে আপনি এটা প্রুভ করছেন? বা এই টাকাটা যে আপনার, অনেকে তো আত্মীয়স্বজন থেকে টাকা ধার নিয়েও ব্যাংকে রেখে করে। আপনি কি সাপোর্টিং ডকুমেন্ট দেখাইছেন এই ব্যাংক স্টেটমেন্টের সময়? আমি হচ্ছে ব্যাংকে এফডিআর দেখাইছিলাম। হুম, বাট এফডিআর দেখানো বাধ্যতামূলক না। হুম, কেউ হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট দেখাতে পারে বা হুম, পেনশনের অ্যাকাউন্ট বা সঞ্চয়পত্র দেখাতে পারে। হুম, যেটা হচ্ছে মেইন মোট কি পরিমাণ টাকা দেখানো লাগতেছে সেটা দেখাচ্ছে কিনা। হুম, হুম, আর হচ্ছে টাকাটা কোত্থেকে আসছে এটা কিছু ডকুমেন্ট দিতে হয় বিশেষ সময়। দিলে হুম, হচ্ছে ফাইলটা স্ট্রং হয়। হুম, ফর এক্সাম্পল কেউ যদি টাকার সোর্স হয় বাসা ভাড়া, মানে হুম, কারো বাসা ভাড়াটাই মেইন সোর্স, হুম, তাহলে সে কিছু বাসা ভাড়ার ডকুমেন্ট দিতে পারে। হুম, তাতে হচ্ছে ভিসা অফিসের মনে হবে যে টাকাটা হয়তো বাসা ভাড়া থেকে পেয়েছে এবং বাসা ভাড়া ডকুমেন্টও আছে। হুম, বা কারো যদি জব হচ্ছে, বাবার জব হচ্ছে মেইন ইনকাম সোর্স, হুম, তাহলে বাবার জবে কিছু ব্যাংক স্টেটমেন্ট, কিছু বেতন স্লিপ টিপ দিলে যে হ্যাঁ তাহলে এটা প্রমাণ হুম, হবে। সো টাকাটা অনেকেই হচ্ছে ধার করে দেখায়, বলে বড় অঙ্কের টাকা। হুম, আমি বলবো এটা সমস্যা নেই, হুম, তবে মানে বিশ্বাসযোগ্য এরকম কোনো কিছু প্রমাণ দেওয়া, ফর হুম, এক্সাম্পল কোনো কেউ বলতে পারে যে আমি আহ জায়গা বিক্রি হয়েছিল বা আমার বাবার পেনশনের টাকা বা সঞ্চয়পত্র বিক্রির টাকা, হুম, এরকম কোনো একটা প্রমাণ দেওয়া যে এই টাকাটা কই থেকে আসতে পারে। হুম, আচ্ছা। মানে জাস্ট কোনো প্রমাণ ছাড়া মোটা অঙ্কের একটা টাকা দেখানো, এটা আসলে বিচার অফিসারের কাছে খারাপ হয়ে যায় যে বুঝলাম সে হয়তো মোটামুটি সলভেন্ট বা এত হুম, টাকা কই থেকে দেখাইছে। হুম, তো মানে মোটা অঙ্কের টাকা কই থেকে দেখানো যেতে পারে এরকম কিছু ডকুমেন্ট দিলে এটা হচ্ছে ভিসা ফাইলটা স্ট্রং করে, এছাড়া ভিসা রিজেকশন হয়ে যেতে পারে। হুম, 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 বুঝতে পারছি। তা এমনি ৪ মাস রাখলে হয় নাকি ব্যাংকে মানে? আহ, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। হুম, তো যারা হচ্ছে আন্ডার গ্রেড করতে আসে বা মাস্টার্সে নিজের টাকায় পড়তে আসে, তো আমার হচ্ছে কিছু স্কলারশিপ অফার করা হয়েছিল। হুম, হুম, তো যাদের হচ্ছে কোনো স্কলারশিপ থাকে তাদের হচ্ছে বেশি দিন রাখতে হয় না, হয়তো ১-২ মাস রাখলেই হয়ে যায়। হুম, আমি হচ্ছে মনে হয় ২-৩ মাস টাকা রাখছিলাম। আচ্ছা, ১-২-৩ মাস, ৩ মাস রাখার দরকার নেই। হুম, বাট হুম, অন এন এভারেজ ৩ থেকে ৬ মাস রাখা উচিত। আচ্ছা। ৩ থেকে ৬ মাস রাখা উচিত। আর আপনার এখানে কি ওই আপনার বাংলাদেশ থেকে কোনো টিউশন ফি বা কিছু পে করতে হইছে? নাকি এখানে এসে আপনি যা পে করার পে করতে হইছে? না, আমাকে বাংলাদেশ থেকে টিউশন ফি দিতে হয়নি, আমি এখানে এসে টিউশন ফি দিচ্ছি। আচ্ছা। আর যেটা হ্যাঁ, ঠিক আছে এটা বুঝলাম। আর আপনার ওয়ার্ক পারমিটটা কি কখন পেয়েছেন? কি এয়ারপোর্টের সঙ্গে, সঙ্গে পেয়েছেন নাকি আপনাকে ওয়েট করতে হইছে? কেননা কি এরকম অনেকে কয়েকজনের কেস পেয়েছি আমি যাদের একটুখানি ওয়ার্ক পারমিট পেতে কয়েক মাস সময় লেগেছে। যদিও মেক্সিমাম ক্ষেত্রেই এটা হয় না। মেক্সিমাম ক্ষেত্রে আপনার সঙ্গে, সঙ্গে পেয়ে যায় এয়ারপোর্টেই থাকতেই। কিন্তু আপনার ক্ষেত্রে কি ঘটনা ঘটছিল? এই ধরনের কোনো সমস্যা হচ্ছিল কিনা? না, আমার ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়নি। আমি এয়ারপোর্টে স্টুডেন্ট ভিসার জন্য, স্টাডি পারমিটের জন্য যখন লাইনে দাঁড়িয়েছিলাম, হুম, আমাকে সাথে সাথে দিয়ে দিছে। তো আচ্ছা। অনেকের ক্ষেত্রে যেটা হয়, ইউনিভার্সিটি থেকে যদি সরাসরি প্রোগ্রামে না আসে, হুম, ফর হুম, এক্সাম্পল অনেকের আইএলটিএস স্কোর কম থাকে, হুম, হুম, 6.5 দরকার বাট 6 আছে, হুম, তো হুম, ইউনিভার্সিটি যেটা করে অনেক সময় অ্যাকসেপ্ট করে। হুম, কিন্তু হুম, এদেশে একটা ইংলিশ কোর্স আছে যেটাকে ইএসএল বলে। হুম, হ্যাঁ, তো ইএসএল যদি ইউনিভার্সিটি যদি বলে যে তোমাকে ইএসএল করতে হবে, হুম, তার মানে হচ্ছে ইএসএল ফার্স্টে করতে হবে, ইএসএল পাস করলে তারপর হচ্ছে কোর্স শুরু হবে। হুম, হুম, তো এরকম কোনো কন্ডিশন থাকলে যে তোমাকে রেগুলার কোর্সে ভর্তি করা হবে না, তোমাকে ইংলিশ কোর্স করতেই হবে, হুম, তখন হচ্ছে স্টাডি পারমিটে কিছু থাকে যে কাজ করা যাবে না, পরে দেয়। হুম, আর হুম, যাতে হচ্ছে মানে অ্যাডমিশনে কোনো কন্ডিশন নাই, হুম, আমি বলবো যে আসলেই এয়ারপোর্টে স্টাডি পারমিট পেয়ে যাবে। আচ্ছা। তা হ্যাঁ, এটাই আরকি যাদের যারা ইএসএল মাথায় নিয়ে আসেন তাদের জন্য স্টাডি পারমিটটা এটা আপনারা জানবেন। এটা জেনে নিবেন। কারণ তখন আপনার কিন্তু এই ইএসএল কোর্স চলাকালীন আপনি কোনো জব করতে পারবেন না। পুরা নিজের পয়সায় আপনাকে চলতে হবে।
অনেক এজেন্সি আছে যারা মানুষদেরকে মিসগাইড করে এবং তাদেরকে এই ইএসএল কোর্সে পাঠিয়ে দেয়। বলে যে আইএলটিএস লাগবে না, কম আইএলটিএস চলবে। আপনার এই ব্যাপারে সাবধান থাকবেন। আর ইএসএল এর বেশ জি কয়েকটা বলেন। দিক দিয়ে অসুবিধা আছে। প্রথমত হচ্ছে ইএসএল বললে এই বিষয়টা হওয়ার সম্ভাবনা অনেক কম। ইএসএল এর ভিসা হচ্ছে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কমে যায়। কমে যায়। ২, ইএসএল আসলে যতদিন তার ইএসএল থেকে পাস না হবে হুম, হুম। ততদিন পর্যন্ত স্টাডি পারমিটে সে কাজ করতে পারবেই না, এই কন্ডিশন থাকে। আচ্ছা, ফলে হচ্ছে সে কিছু ক্যাশ জব করতে পারে বা অফিসিয়ালি কোনো জব করার অনুমতি নাই। নাই। তারপর হচ্ছে ইএসএল করতেও বিভিন্ন ক্ষেত্রে ৩ থেকে ৬ লাখ টাকা লেগে যেতে পারে। লেগে যেতে পারে। তো সব এই মিলিয়ে ইএসএল আসাটা এক ধরনের বোকামি। অনুচিত। হুম। এখানে খারাপ রেজাল্ট হলে কি হয়? আপনারা যদি মানে এখানে অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে কানাডা থেকে লেখাপড়া খুব খুবই কঠিন। আর যদি কঠিনই হয়, যদি রেজাল্টটা খারাপ হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, তা একটু আমাদেরকে একটু সম্পর্কে একটু আইডিয়া দিবেন। এখানে পড়াশোনা আমি বলব যে মোটামুটি স্ট্রাকচার, ক্লাসে যা শেখানো হয়, ল্যাবে যা পড়ানো হয়, কেউ যদি নিয়মিত পড়ে হুম, তাহলে সে কখনোই খারাপ করবে না। হুম, মানে বাংলাদেশে কিছু কিছু সময় যেটা দেখছি যে মানে স্টুডেন্টরা ক্লাসের পড়া সব পাচ্ছে কিনা ক্লাসে, এগুলো অনেক হুম, ক্ষেত্রে কোনো কোনো সময় খেয়াল করা হয় না। বাট হুম, এখানে হচ্ছে স্ট্রিক্টলি মেনটেন করে যে ক্লাসে যা পড়ানো হচ্ছে এটা পরীক্ষায় আসতেছি কিনা। হুম, কেউ যদি মোটামুটি ক্লাস একটা ফলো করে তাহলে আমি বলবো যে সে কখনোই ফেল করবে না। হুম, আর মোটামুটি পরীক্ষার আগে একটু সময় নিয়ে পড়লে এ প্লাসও মেনটেন করা সম্ভব। বাট কেউ যদি অ্যাকচুয়ালি ফেল করেও তাহলে হচ্ছে শুনছি, আমি একটা রোলের কথা শুনেছি, এটা হচ্ছে ২ সেমিস্টার পর্যন্ত অ্যালাউ করা হয় মানে ফেল। আচ্ছা, হুম, এরপরে হচ্ছে সম্ভবত ভিসাতে একটা প্রবলেম হবে কেউ যদি টানা ২টা সেমিস্টার ফেল করে। বাট হুম, ইউজুয়ালি আমি যেটা দেখছি মাস্টার্সে যারা আসে এরা কাউকে ফেল করতে দেখিনি, সবাই মোটামুটি পেরেছে। আচ্ছা, আচ্ছা। আর আর এভাবেও যারা রেজাল্ট খারাপ করে যদি ইউনিভার্সিটি থেকে বাদও দিয়ে দেয় কাউকে, সে সঙ্গে সঙ্গে অন্য একটা কলেজে যেয়ে ভর্তি হয়ে আবার নতুন করে একটা কোর্সে এনরোল হয়ে যেতে পারে। এটা যারা অনেক করে, আমি শুনছি। তারপর আমি এটা জানিয়ে রাখলাম যাদের এই ধরনের চিন্তা থাকে। তা আহ, তা আপনার কি নেক্সট প্ল্যান কি? আপনার তো আর কতদিন আছে আপনার এই মাস্টার্স কমপ্লিট হইতে? আমার তো এখন ৩য় সেমিস্টার চলতেছে। হুম। মোট ৬ সেমিস্টার লাগবে। তো আর ৩টা সেমিস্টার বাকি আছে। আগামী বছরের সেপ্টেম্বরে আমার পড়াশোনা শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা। তাহলে আপনার প্ল্যান কি? এই যে পিআর নেওয়ার জন্য আপনি কিভাবে ট্রাই করবেন? পিএনপি প্রোগ্রাম নাকি এক্সপ্রেস এন্ট্রি? বা আপনাদের মানে একটা আনুমানিক একটা তো ধারণা আপনার মাথার মধ্যে ঘুরতেছে। কি প্ল্যান আছে সামনে? আপনি তো আপনার কোর্স করার পরে ৩ বছরের ওয়ার্ক পারমিট পাবেন। হ্যাঁ, এর মধ্যে আপনাকে এটলিস্ট ১ বছর একটা ফুল টাইম জব করতে হবে। আপনার এই কোনো মানে ক্যানাডার পিআর এর জন্য এপ্লাই করার জন্য, তাই তো? জি। ম্যাক্সিমাম কি করে? পিএনপি প্রোগ্রামে যায় নাকি এক্সপ্রেস এন্ট্রিতে যায়? আপনাদের সিনিয়র ভাইরা কি করছে? সাসকাচুয়ান এবং যেসব প্রভিন্সে কানাডাতে মানুষজন কম, হুম, এখানে হচ্ছে লোকাল পিএনপি গুলা পাওয়া ইজি। তো আচ্ছা, আমার মনে হয় কেউ যদি সাসকাচুয়ানে জব পায়, যেটা দেখছি, হুম, তাহলে হচ্ছে সাসকাচুয়ানেই পিএনপি জন্য চেষ্টা করে এবং পিএনপি পাওয়াটা এখানে খুব কুইক এবং এই হুম, ওয়েতে সে দ্রুতই পিআর পেয়ে যায়। বাট কেউ আচ্ছা, যদি সাসকাচুয়ানতে পড়াশোনা করছে, সাসকাচুয়ানে জব না হয়, অন্য কোথাও হয়, ফর হুম, এক্সাম্পল টরন্টো, ভ্যাncouver, হুম, হুম, তাহলে আমি এক্সপ্রেস এন্ট্রিতে অনেকে ট্রাই করতে দেখছি। আচ্ছা, আচ্ছা, আমারও মোটামুটি সেম অ্যাপ্রোচ, যদি এখানে কোনো জব পাই তাহলে হচ্ছে পিএনপিটা যে দ্রুততর হয়, হুম, হুম, তাহলে হচ্ছে আমি এই পিএনপি থ্রুতে চেষ্টা করবো হুম। অথবা এক্সপ্রেস এন্ট্রিতে চেষ্টা করবো। কারণ আমার বাংলাদেশে জব এক্সপিরিয়েন্স আছে ৩ বছরের, তো ওইটা কিছুটা কাজে লাগবে। ও আপনার তাহলে ৩ বছরের স্টাডি গ্যাপ ছিল মাস্টার্সে আসার আগে। হ্যাঁ। আচ্ছা। তা এখন আপনি একটু আগে কোয়াপ নিয়ে বলছিলেন। আপনার পরিচিত কেউ আছে কোয়াপ করে কেমন ইনকাম করে? একটা আইডিয়া দিতে পারবেন? আপনি যদিও বলছেন যে একটা কোয়াপ করে প্রায় একটা সেমিস্টারের ফি দেওয়া যায় থাকা খাওয়া সহ। তারপরে আপনি একটা আইডিয়া দিতে পারবেন কি পরিমাণ আয় করে একটা একটা সেমিস্টারের না, মোটামুটি সব সেমিস্টারে টাকা দেওয়া যেতে পারে। হতে হচ্ছে? কোঅপের আইডিয়া হচ্ছে এরকম, এখানকার যে কোঅপ গুলো দেখছি হুম, ৩,০০০ থেকে
4,000 বা $5,000 পর্যন্ত, 3,000 না, অ্যাকচুয়ালি $2,500 থেকে হুম। $5,000 পর্যন্ত হতে পারে কোপ চলাকালীন সময়ে স্যালারি। প্রতি মাসে? হ্যাঁ, প্রতি মাসে। তো এটা আচ্ছা। হচ্ছে 8 মাস যদি পায়, হুম। তো এর মধ্যে আবার কোপ করলে প্রতি মাসে ইউনিভার্সিটিতে টিউশন ফি মতো একটা ফি দিতে হয় $1,000। এই তো অল্প। সব সে ইনকাম করতেছে হিউজ অ্যামাউন্ট, $1,000 তো কোনো ব্যাপারই না। তো হ্যাঁ, তো কেউ যদি মোটামুটি ধরলাম $3,000 ইনকাম করতেছে, তো 8 হুম, মাসে সে $24,000 ইনকাম করবে। তো 8 মাসে ইউনিভার্সিটিকে তার ফি দিতে হবে $8,000। তো হুম, তার হাতে থাকবে $16,000। হুম, তো এখান থেকে সে হয়তো যদি $10,000 জমাতে পারে, তো টিউশন ফি হচ্ছে এখানে $17,000, তার তো হুম, অনেকাংশে হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। না, আমার জানার মতো অনেকেই আছে $5,000 ইনকাম করে। এই টরন্টোতে যারা কোঅপ করে, Yes. তারা অনেকেই $5,000-6,000 ইনকাম করে প্রতি মাসে। তো এটা আসলে তার সাবজেক্টটা কি, কোন সাবজেক্টের জব করতেছে। যেমন আইটিতে যারা করে তাদের স্যালারিটা এরকম হয়। কিন্তু অন্য ব্যাংকিং সেক্টর বা অন্য হলে হয়তো স্যালারিটা অনেক কম থাকে। কিন্তু আইটিতে স্যালারিটা অনেক হাই থাকে এখানে। যারা আইটিতে কোঅপ প্রোগ্রামে আসে তারা জন্য ভালো। আপনি যে সাবজেক্টে পড়তেছেন, আপনি বলছেন যে এটা আপনার এটা থিসিস বেসড মাস্টার্স, কিন্তু কোঅপের কোনো ফেসিলিটি আছে নাকি? হ্যাঁ, কোপ অ্যাকচুয়ালি এখানে যে কেউই করতে হবে, মানে যদি এই ডিপার্টমেন্টে কোপ করার অপশনটা থাকে। যেমন হুম। আমার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আছে। আচ্ছা। সো কেউ যদি থিসিস করুক আর নাই করুক, হুম। কেউ যদি অ্যাপ্লিকেশন করে যে আমি কোপ করতে চাই, হুম। তাহলে কোপ করতে দিবে। আচ্ছা। বাট এখানে যেটা হচ্ছে যে কোপ তো হচ্ছে একটা কোম্পানিতে কাজ করা, তো হুম। তাকে কাজ খুঁজতে হবে এবং কাজ হুম। পেতে হবে। তো ওই জায়গাটা হচ্ছে ইউনিভার্সিটি ডাইরেক্টলি হেল্প করবে না, হয়তো এমপ্লয়ারদের খুঁজে দিবে, হুম। অ্যাপ্লিকেশন করতে সহায়তা করবে। হুম। আর ইন্টারভিউ দিয়ে একটা ইন্টার্নশিপ ম্যানেজ করা, এটা নিজেকেই করতে হবে। তো হুম। যদি কারো ইন্টার্নশিপ না পায়, সেক্ষেত্রে তার রেগুলার পড়ায় চালিয়ে যেতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। এটা ইউনিভার্সিটি টু ভেরিও করে। তবে এটা ঠিক যে প্রতিটা বড় বড় কোম্পানি প্রতি বছর ওদের একটা ইয়েই থাকে, মানে টার্গেটে থাকে যে এতজন পিপল ওরা কোঅপের জন্য নিবে। যেমন আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানিতে ওরা প্রতি বছর এরকম অনেক হিউজ পরিমাণ ছেলে প্রতি প্রতি বছরই ওরা কোঅপে নেয়, এবং ওই কোঅপ থেকে আবার কিছু স্টুডেন্টদেরকে ওরা ফুল টাইমের জন্য অফার দিয়ে রাখে। মানে কোঅপ শেষে ওদেরকে বলে যে তুমি কোর্স কমপ্লিট হওয়ার পরে আমাদের এখানে ফুল টাইম জয়েন করবে। তো এই ধরনের ভালো প্রতিষ্ঠানে যদি আপনারা কোঅপ করতে পারেন, যারা এখানে ক্যানাডাতে লেখাপড়া করতে আসতে পারেন, আসবেন। তারা যদি কোঅপ প্রোগ্রামে আসেন এবং এই ধরনের ভালো প্রতিষ্ঠানে কোঅপ পেয়ে যান, তাহলে হয়তো কোঅপের সময় ভালো পারফরমেন্স দেখালে আপনি ফুল টাইমও হয়ে যাবেন, চাকরির জন্য তখন আর চিন্তা করতে হবে না। কোপ তা করাটা আসলে খুবই জরুরি। আহ, মানে এদেশে জব করতে হলে এই ধরনের এক্সপিরিয়েন্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো কেউ সেটাই। যদি কোনো প্রোগ্রামে আসার আগে, অ্যাপ্লিকেশন করার আগে একটু দেখবেন যে কোন কোন ভার্সিটিতে কোপ করার সুযোগটা আছে। তো খুব যতটুকু চেষ্টা করবেন এইসব ভার্সিটিতেই যাওয়ার। তো কোপটা করতে পারলে জব পাইতে অনেক সুবিধা হবে, যেটা ভাই বললেন। হুম, এবং এটা কিন্তু আপনার রেজিউমেকে রিচ করবে। আপনার আপনাদেরকে এটা জানিয়ে রাখি, ক্যানাডাতে কিন্তু আপনি কোন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসছেন সেটার চেয়ে ওরা বেশি দেখে আপনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা ওই রিলেটেড। ওরা কিন্তু আসলে আপনার ডিগ্রিটাকে খুব একটা বেশি নিয়ে ওদের কনসার্ন না। ওদের বেশি কনসার্ন থাকে যে আপনার এক্সপিরিয়েন্সটা কি আছে। আর কোঅপের যে জবটা, এটা আপনার এক্সপিরিয়েন্সটাকে, আপনার রেজুমিটাকে তৈরি করতে আপনার সাহায্য করবে। আরেকটা জিনিস আপনি জানিয়ে রাখি, অনেকের হয়তো কোয়েশ্চেন থাকে যে কোঅপের যে জব এক্সপিরিয়েন্সটা, এটা কি আপনার ওই যে কোর্স কমপ্লিটের পরে যে 1 বছরের যে জব এক্সপিরিয়েন্স দেখাতে হয় সেটার অল্টারনেট হিসেবে কাজ করে কিনা? না, এটা অল্টারনেট হিসেবে কাজ করে না, যেহেতু এটা কোর্স চলাকালীন এই কপটা করতে হয়, এটা কোর্সেরই একটা অংশ। ফলে এই জব এক্সপিরিয়েন্স আপনার রেজিউমিটাকে রিচ করবে, কিন্তু আপনার ইমিগ্রেশনে কোনো হেল্প করবে না। তা আহ, আরিফিন ভাই, আমরা এখন কিছু কোয়েশ্চেন আপনার জন্য পিক করব। আপনার যদি কোয়েশ্চেনটা জানা থাকে আপনি বলবেন, আর নাহলে এটা স্কিপ করতে বলে আমি স্কিপ করে দিব। আমি প্রথম একটা কোয়েশ্চেন নিচ্ছি আপনার জন্য। আচ্ছা, একজন ভাই লিখছেন এটা, আপনিও পড়তে পারেন, তারপরে আমিও আপনাকে হেল্প করতেছি। তো ওনার বয়স হলো 80+। হ্যাঁ, তা উনি বোন সম্ভবত সুলতান 40 মাহমুদের। প্লাস। 40+, ওনার বয়স 40+।
ওনার কানাডাতে স্টাডি ভিসাতে এপ্লাই করতে পারবেন কিনা উনি? ওনার এই পসিবিলিটিটা আছে কিনা? আপনার কি ধারণা? আহ, এখানে দুইটা প্রবলেম আছে। সেটা হচ্ছে যাদের এখন বয়স 40, হুম, তারা যখন পড়াশোনা করছে তাদের যে রেজাল্টে পার্সেন্টেজ যেভাবে মার্কিং করা হতো, তখন হুম, হচ্ছে ফার্স্ট ডিভিশন ছিল 60%। হুম, তো এটা একটা প্রবলেম হবে, কজ কানাডাতে 75% নিচে কোনো ভার্সিটিতে অ্যাকসেপ্ট করবে না। হুম, তো আচ্ছা, যদি এরকম থাকে যে হ্যাঁ আমি অনেক বয়স্ক বাট আমার উপর পরিমাণ মার্কস ছিল, হুম, যদিও ওই সময় বাংলাদেশে এই পরিমাণ মার্কস স্কিমটা প্রযোজ্য ছিল না, 5% মার্কে হচ্ছে ফার্স্ট ডিভিশন ছিল। ফার্স্ট ডিভিশন। যদি এরকম থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে হবে। আর হচ্ছে যে স্টাডি গ্যাপটা মানে অনার্স করার পর তুমি কি করেছে, হুম, এটা একটু ভালো মতো এক্সপ্লেন করতে হবে। হুম, একটা এক্সপ্লেনেশন লেটার দিয়ে অ্যাপ্লিকেশন করার সময় যে আমি এতদিন জব করেছি, সংসার করেছি। হুম, তো আমি বলবো যে ফেয়ারলি সম্ভাবনা আছে, যদি সবকিছু ঠিক থাকে এই ধরনের হুম। ভিসা পেয়ে যাও। কারণ আমার আ এখানে ভার্সিটিতে আমি 35-38 বছর বয়স্ক কিছু ভাইকে মাস্টার্স করতে আসতে দেখছি। হুম, হুম। তা আমি আমার এক্সপেরিয়েন্স আপনাকে বলি। আমার জানা মতে এখানে আমি এই আ অনেকে টরন্টোতে অনেকে আসছেন যাদের এজ 50 এর উপরে 50 প্লাস তারাও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসছেন। যেমন আমার জানা একজন আছেন এয়ারফোর্স এর অফিসার। উনি রিটায়ার্ড করার পরে এখানে একটা ডিপ্লোমা কোর্স করতে আসছেন। তো ওনার মতন একজন রিটায়ার্ড অফিসার যদি আপনার ভিসা পেয়ে থাকেন এবং এখানে একটা অফার লেটার পেতে পারেন, তা আপনি কেন পাবেন না? তবে যেটা ভিসা যিনি আর্মি অফিসার যিনি আসছেন উনির হয়তো ওই যে স্টাডি গ্যাপটা উনি এক্সপ্লেন করতে পারছেন কারণ উনি ডিফেন্সে ছিলেন। হয়তো কোনো ডিফেন্স রিলেটেড কোনো সাবজেক্টই হয়তো এখানে পড়তে আসছেন। হ্যাঁ? তা এইজন্য ওনারটা ওনার এই গ্যাপটা উনি হয়তো ভালোভাবে এক্সপ্লেন করতে পারছেন। হয়তো উনি অ্যা অ্যা কোনো ডিফেন্সে ছিলেন, হয়তো উনি কোনো ফায়ার ফায়ার প্রটেকশন বা আ ফা ওই যে যেটা বলে ফায়ার সার্ভিস প্রটেকশন এর হয়তো কোনো ডিপ্লোমা কোর্স উনি করতেছেন। উনি হয়তো বলতে পারবেন যে, "আমি ডিফেন্সে ছিলাম। এই কোর্সটা করার পরে বাংলাদেশে উনি ফায়ার প্রটেকশন এর কোনো অ্যা জব পাইতে পারেন বা কোনো বিজনেস স্টার্ট করতে পারেন।" হয়তো এই ধরনের কোনো ওনার অ্যা অ্যা ওনার স্টাডি গ্যাপটাকে উনি ফিল আপ করার জন্য পারছেন। তবে আপনার কথা বলি, মেয়েদের একটা সুবিধা হলো যে ওনারা যে বাচ্চাদেরকে যে টেক কেয়ার করেন, এটাকে কিন্তু ওরা স্টাডি গ্যাপের একটা কারণ দেখাতে পারেন, এটা অ্যাকসেপ্ট করে। এই দেশে এটা ওনাদের খুব মানে সম্মানের চোখে দেখা একজন মহিলা তার বাচ্চাকে রেইজ করার জন্য যদি লেখাপড়া কোনো গ্যাপ থাকে, এটা ওরা অ্যাকসেপ্ট করে। প্লাস আপনি বলতে পারেন যে আপনি IELTS এর স্কোর ভালো করার জন্য আপনার লেখাপড়া করতে ইচ্ছে বা এটার জন্য সময় ব্যয় করতে হইছে। অনেকগুলো কারণ দেখে আপনার যে দীর্ঘ যে স্টাডি গ্যাপটা এটাকে আপনাকে এক্সপ্লেইন করতে হবে। আর ওই ভাই যেটা বলল যে আপনি মানে আ আপনার যে ফার্স্ট ক্লাস ছিল কিনা 60% তখনও ছিল অনেকটা তখন আমার তো 40 এর উপরে, আমার 45 এর উপরে এখন বয়স প্রায় 45। আমাদের সময় আমি যে ইউনিভার্সিটিতে পড়ছিলাম সেখানে জিপিএ সিস্টেম ছিল। তখনও জিপিএ সিস্টেম ছিল অনেক ইউনিভার্সিটিতে। হয়তো সরকারি ইউনিভার্সিটি বা ওই যেটা বলে যে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো ছিল না তখন। কিন্তু অনেক তখনকার অনেক ইউনিভার্সিটিতেই আপনার জিপিএ সিস্টেম চলে আসছিল। কিন্তু যদি জিপিএ সিস্টেম না থাকে বা আপনার মার্কসটা কম থাকে, আপনি ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারেন। তবে যেটা বললাম যে আপনাকে ভালোভাবে এক্সপ্লেইন করতে হবে এই বয়সে এসে কেন আপনাকে আবার লেখাপড়া করতে হবে। আ এটা খুবই একটা কোয়েশ্চেন যদি এটা একটু বলতে পারেন যে ভিসা ইকোনমিক সাবজেক্টে ভিসা কেমন পাওয়া যায়? অনেক পাওয়া যায়। এটা ইকোনমিক্সে তো প্রচুর মানুষ লেখাপড়া করতে আসে। সাবজেক্ট নিয়ে এরকম কোনো প্রবলেমই হ্যাঁ, নেই, আপনি যে কোনো সাবজেক্ট করতে আসতে পারবেন। তবে ডিপেন্ড করে হচ্ছে আপনি যদি মাস্টার্স করতে আসেন, সেক্ষেত্রে আন্ডার গ্রেডের সাবজেক্ট যদি রিলেটেড না হয়, সাপোজ কেউ বিবিএ করলে ইকোনমিক্স সাথে রিলেটেড, মাস্টার্স ইন ইকোনমিক্স, তো কেউ মাস্টার্স করতে আসলে আন্ডার গ্রেডটা যদি সিমিলার সাবজেক্ট না হয়, হুম। তাহলে এক্ষেত্রে একটু প্রবলেম আছে। মানে ফার্স্ট ভিসা পেতে হয়তো একটু অসুবিধা হয়ে যায়। ওই কিছু কিছু সেটাই আরকি। ভিসা রিজেক্ট হয় সামটাইমস। হ্যাঁ, sometimes হয়। তবে ওই যেটা বললাম যে আপনাকে এসওপিটা দিয়ে রিলেট করতে হবে যে কেন আপনি সাবজেক্ট চেঞ্জ করছেন, কেন ট্র্যাক চেঞ্জ করছেন। অনেক সময় হয় কি আপনার যদি স্টাডি গ্যাপটা থাকে ওখানে যদি আপনি জব এক্সপেরিয়েন্সটা যদি অ্যা ওই আপনার হায়ার স্টাডির সঙ্গে রিলেটেড হয়ে যায় তখন আবার সুবিধা হয়। তা আপনি ওই জিনিসটা খেয়াল আপনারা যারা যদি এই ধরনের কোনো ট্র্যাক চেঞ্জ থাকে আপনারা এটা খেয়াল করবেন। এখানে একজন বলছে যে
আমি এইচএসসি দিয়ে কানাডাতে ভিসা অ্যাপ্লাই করলাম, ভিসা পেলাম, বাট বাট আই এম আন্ডার 18। আমি কি কানাডাতে যে পার্ট টাইম জব করতে পারবো কিনা? ওনার কথা হলো যে উনি ইউনিভার্সিটিতে আসছেন, মানে অলরেডি ভিসা পেয়ে গেছেন এইচএসসি, কিন্তু উনি এখানে হয়তো হয়তো ডিপ্লোমা বা আন্ডারগ্রেড করতে আসছেন। তো ওনার বয়স এখনো 18+ হয় নাই। উনি কি পার্ট টাইম জব করতে পারবেন কিনা? এদেশে পার্ট টাইম জব করতে কাজ করা মিনিমাম এজ হচ্ছে 16। সো আপনার যদি স্টাডি পারমিট দেয় এবং স্টাডি পারমিটে বড় থাকে তাতে কাজ করার জন্য অনুমতি আছে, এবং আপনার বয়স 16 না হলে তারা এটা দিবে না। হুম, তো আপনার মেন কথা হচ্ছে স্টাডি পারমিটে লেখা থাকবে আপনার কাজ করার অনুমতি আছে, এই অনুমতি থাকলে আপনি কাজ করতে পারবেন 100% শিওর। তা কি আমি একটা প্রাইভেট পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ডিপ্লোমা কমপ্লিট করেছি। আমি কি আন্ডারগ্রেড করতে কানাডা যেতে পারবো কিনা? অবশ্যই পারবেন। হ্যাঁ পারবেন না পারবেন। কেন? কানাডা আপনি পলিটেকনিক, এটা প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক, এটা তো সরকার, বাংলাদেশ সরকারের অনুমোদিত। এবং ডিগ্রিটা আমি যতটুকু জানি যে এটা আপনার পলিটেকনিক শিক্ষা বোর্ড থেকে ইস্যু হয়, আর যদিও না ইস্যু হয়, অনেক কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও যদি ইস্যু হয়, কোনো অসুবিধা নেই, আপনি করতে পারবেন। এটাকে ওরা ইন্টারমিডিয়েট হিসেবে হায়ার ডিপ্লোমা হিসেবে ধরে, যেহেতু আমার জানা মতে যে পলিটেকনিক ডিপ্লোমাগুলো এখন 4 বছর। প্রথম 2 বছরের ওরা ইন্টারমিডিয়েট ইকুইভ্যালেন্ট, পরের 2 বছরের থেকে একটা হায়ার ডিপ্লোমা হিসেবে ধরে আপনি পারবেন, কোনো অসুবিধা নেই। আহ, উনি বলছেন যে উড রেজিনা ইউনিভার্সিটি অফার্স মাস্টার্স অন ইংলিশ লিটারেচার। উনি জানতে চাইছে যে আপনাদের ইউনিভার্সিটি বাংলা মাস্টার্স অফার করে কিনা ইংলিশ লিটারেচারের উপরে। আর ওনার যদি জিপিএ 3 এর নিচে থাকে তাহলে উনি অফার লেটার পাবেন কি? ইংলিশে মাস্টার্স আছে কিনা এটা আমি ঠিক শিওর না। তো আপনি ইউনিভার্সিটি তবে ওয়েবসাইটে থাকার গেলে কথা। গ্রাজুয়েট হ্যাঁ, প্রোগ্রামের লিস্ট দেখতে পাবেন। আর সিজিপিএ 3 এর নিচে, এটা আমি প্রথমেই ইন্টারভিউ ফার্স্টে বলছি যে আপনার ইউনিভার্সিটি যদি সিজিপি 3 এর নিচে সাপোজ 2.9 হলেও সেটা 75% মার্কস বা তার বেশি হয়, যেমন কিছু কিছু বেসরকারি ইউনিভার্সিটি আছে, তাহলে অবশ্যই পাবেন। হুম, আপনাকে দেখতে হবে আপনার যে জিপি আছে ওইটা কত হুম, পার্সেন্ট মার্কটা হুম, মেনটেন করতে হবে। সেটাই। মানে আপনার সিজিপিটি আসলে আমাদের দেশের স্কেলগুলো ম্যাক্সিমাম যেটা হয় যে কোনো ইন্টারন্যাশনাল বা কোনো স্ট্যান্ডার্ড ফলো করে না, এক এক ইউনিভার্সিটি এক এক রকম জিপিএ স্ট্যান্ডার্ড ফলো করে। ফলে এই আপনার জিপিএর যেটা যে মার্কস, যে স্কেলটা ফলো করছে সেই স্কেলটা আসলে আহ, ইয়ের আর রেজিনা ইউনিভার্সিটি কীভাবে দেখতেছে সেটার উপর নির্ভর করবে। তবে আমি এক কথা বলি যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 3 জিপিএ অ্যাকসেপ্ট করে। 3 জিপিএ 3 নিচেও অনেক ইউনিভার্সিটি দেখছি যে অ্যাকসেপ্ট করতে। ফলে এটা সবচেয়ে ভালো হয় যে আপনি যে সাবজেক্টে পড়তে আসতে চাচ্ছেন সেই সাবজেক্টটা মিনিমাম রিকোয়ারমেন্টস কি। যেটা হয় যে অনেক সময় সাবজেক্ট ওয়াইজও কিন্তু রিকোয়ারমেন্টস অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তা সবচেয়ে ভালো আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটটাকে যদি একটু ভিজিট করেন। আহ, ওনার ছেলে আইইউটিতে পড়ালেখা করেছে, এখনো পড়তেছেন। এটা রেজিগনেটা কেমন, কমিউনিটিটা কেমন? এখানে আইটিএন কমিউনিটি বেশ ছোট অ্যাকচুয়ালি। আমার জানা মতনে আমি হচ্ছে প্রথম আইটি থেকে রেজিনা ইউনিভার্সিটিতে পড়তে আসছি লাস্ট হয়তো মেবি 10 বছরে। হুম, বাট অন্য ভার্সিটি থেকে পড়ছে, মানে সরি, আইটি থেকে পড়ছে কিন্তু ক্যানাডা অন্য ভার্সিটিতে পড়ছে, বাট এখন রেজিনাতে থাকে। এরকম আইটি কিছু সিনিয়র আছে না, আমি বলবো হয়তো 5-7 জন আছেন। বাট এটা অন্যান্য ভার্সিটির তুলনায় বেশ ছোটই। অন্যান্য কানাডা ইউনিভার্সিটি আইটি অনেক সিনিয়ররা আছেন, মেবি প্রত্যেক ভার্সিটিতে 50 জন 100 জন পাওয়া যেতে পারে। আচ্ছা, সেই আমি একটু তুলনায় এখানে আমি একটু এখানে ইন্টারভিউ করি। আপনার আইইউটি বলতে এটা কি, মানে এটা আপনার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা ওই যে গাজীপুরে যেটা সেটা? ইয়েস। আপনি কি ওই গাজীপুরে ওইটা থেকে পড়ছেন? জি। আচ্ছা, হ্যাঁ, আমার জানা মতে এটা একটা বিরাট কমিউনিটি। আমি জানি না রেজেনের অবস্থা কি। আমি টরন্টোতে যতটুকু জানি এটার আইইউটির একটা বিরাট কমিউনিটি এখানে আছে। ওরা প্রতি বছর একটা বিরাট গেট টুগেদারের আয়োজন করে
এবং প্রচুর মানুষ, প্রচুর স্টুডেন্ট গেট টুগেদারে অংশ নেয়। তা আমার মনে হয় যে ক্যানাডাতে প্রচুর আইআইটির স্টুডেন্ট আছে, এবং আমার এক কাজিনও টরন্টোতে থাকে, সেও আইআইটি থেকে লেখাপড়া করছে। তা হ্যাঁ ভাই, সরি আপনি ইন্টারাপ্ট করেন। না, এটাই বললাম আর কি, যে আমি এই সিটিতে তুলনামূলক অনেক কম দেখছি। যেটা বললাম যে সব মিলে হচ্ছে 5-7 জনকে দেখছি যে আইওটি থেকে পড়ছে, এরকম আছে। বাট অন্য এই রাজ্যেই অন্য একটা ভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান। তো ওই ভার্সিটিতেও মোটামুটি বড়, বেশ বড় একটা কমিউনিটি আছে আইওটির। হুম। তো মোটামুটি কানাডা যেসব জায়গায় আহ, মানে অনেক বেশি মানুষ থাকে, বড় বড় সিটি, ওইসব সিটিতে কানাডা বেশ বড় বড় কমিউনিটি, আইওটি বেশ বড় বড় কমিউনিটি আছে। এই সিটিতে তেমন নেই। আচ্ছা, আমি আপনাকে একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করিনি, আমি আবার কোশ্চেনটা আসি, যদি কোশ্চেন কিউএ সেশন চলতেছে, তারপরে আমি কোশ্চেনটাকে আবার একটু প্রিভিয়াস সেশনে চলে যাই। আমার একটা কোশ্চেন আপনার জানার ছিল, যেটা আমি ভুলে গেছি আপনাকে জিজ্ঞেস করতে। আপনার এই ইউনিভার্সিটির কিছু অসুবিধা বলেন, অনেক সুবিধা তো কিছু অসুবিধা আর কিছু সুবিধা বলেন। কোন সুবিধার কারণে স্টুডেন্টরা এই ইউনিভার্সিটিতে আসবেন, আর কোন এই অসুবিধার কারণে এই ইউনিভার্সিটিতে আসার আগে স্টুডেন্টদের একবার চিন্তা করা উচিত। আচ্ছা, একটা অসুবিধা হচ্ছে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করতে আসলে, আমি অলরেডি আপনার কথা জানি না, হুম, কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করতে আসলে যাতে ডব্লিউইএস নামে একটা সার্টিফিকেশন নিতে হয়। তো এটা নিয়ে আচ্ছা, আমি ডিটেলস আমি বলতেছি না। হুম, বাট এই সার্টিফিকেশনটা হচ্ছে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করলেই লাগে, এবং হুম, ওটার জন্য 20,000 টাকার মতো খরচ হয়। হুম, সো অন্য ইউনিভার্সিটিতে এই বাড়তি 20,000 টাকা লাগে না। আচ্ছা, So, আমি বলবো কাউ যদি কোনো ইউনিভার্সিটি অফ রিজেনাতে আসতেই হবে এরকম কোনো চয়েস না থাকে, হুম, এবং এই 20,000 টাকা সেভ করতে চান, তাহলে অন্য ভার্সিটি গুলো অ্যাপ্লাই করতে পারেন। হুম, এক আর হচ্ছে ছোট সিটি হওয়ার কারণে হুম, মানে অফ ক্যাম্পাস জব এবং ক্যাশ জবের পসিবিলিটি মোটামুটি কম। তো হুম, কারো যদি মানে একটু বেশি টিউশন ফি দিয়ে হলেও হুম, বড় সিটি যে ভার্সিটি গুলা লাইক ভ্যানকুভার, টরন্টোতে বা অ্যালবার্টাতে ইউনিভার্সিটি গুলোতে পড়ার ক্যাপাবিলিটি থাকে, হুম, এখানে যেতে পারেন। ওখানে মানুষ বেশি থাকায় অল টাইম অ্যাভেলেবেল জব থাকে। হুম, এখানে হচ্ছে যখন হচ্ছে অনেক জব থাকে, তখন হচ্ছে মোটামুটি জব থাকে হুম, লাইক ফল সেমিস্টারে। আর উইন্টারে অন্যান্য সময় জব অনেক কমে যায়। হুম, তো জব টব নিয়ে কিছুটা আনসার্টেনটি থাকে। হুম, তো সামটাইম জব হচ্ছে যদি বিজনেস কমে যায়, জবের আওয়ার কমায় দেয়। হুম, সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারলেও হুম, মানুষ সেল কমে গেলে ওরা বলে যে 10 ঘন্টা আসলেই হবে, আমার হুম, 20 ঘন্টার দরকার নেই। হুম, তো এই ইনকাম গুলো নিয়ে হচ্ছে একটু আনসার্টেনটি আছে, কখন কখন ইনকাম কমে যেতে পারে। হুম, আর হচ্ছে আহ ইউনিভার্সিটি অফ ভির্জিনিয়া থেকে আরেকটু কম টিউশন ফি আছে আর দুই তিনটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, ইউনিভার্সিটি অফ মেমোরিয়াল, ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড। হুম, কেউ ওগুলো ইউনিভার্সিটি চুজ করতে পারে। আর যদি ইউনিভার্সিটি অফ ভির্জিনিয়াতেই করতে হবে এরকম কোনো ইচ্ছা না থাকে, হুম, কজ মানে এগুলো সবগুলো ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রায় কাছাকাছি। তো হুম, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাটা আরো ভালো। হুম, তো সেটা বলবো যে কারো যদি এখানে আসার কোনো সুনির্দিষ্ট কারণ না থাকে, তাহলে মানে এর চেয়েও কম টিউশন ফি বাট কাছাকাছি ওইসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। আমি বলবো না যে রেজিনাতে আসতে হবে। আর হুম, এইসব যেসব ভার্সিটি টিউশন ফি কম, হুম, এর একটা ব্যাপার আছে, সবগুলো ইউনিভার্সিটি একটু ছোট ছোট সিটিতে অবস্থিত। আপনি যদি হুম, ভালো করে খেয়াল করে দেখেন, এবং ওই সবগুলো সিটিতে হচ্ছে একটু জব কম। হুম, তো আলটিমেটলি আপনি যদি টিউশন ইউনিভার্সিটি যেখানে টিউশন ফি কম এবং ওখানে কম টাকা একটু পড়তে আসেন, সেক্ষেত্রে জব ফ্যাসিলিটি সব জায়গায় একটু কম কম। তো এই নিয়ে কিছুটা ব্যাপার আছে আর কি, যে এই ভার্সিটি গুলোতে আসলে এগুলো মাথায় রাখতে হবে। নট অনলি এইচি না, মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড, এটা অনেক ছোট একটা সিটি। হুম, ইভেন এজিন হচ্ছে ছোট সিটি। হুম, তো ওই সিটিটা, তারপরে ইউনিভার্সিটি অফ ব্রিজ মনে হয়। তো যেসব ইউনিভার্সিটি টিউশন ফি একটু কম, ইনক্লুডিং রেজিনা, এগুলো হচ্ছে সব জায়গায় ছোট ছোট সিটি, একটু একটু জব কম, কখনো কখনো জবের ইনকাম কমে যেতে পারে। হুম, এগুলো আনসার্টেনটি গুলো একটু মাথায় রাখতে হবে। স্টিল কেউ যদি একটা ভালো কোম্পানিতে জব পায়, হুম, তো সেক্ষেত্রে হয়তো অনেক সময় আবার কমে না, মানে ইনকাম সবসময় স্টেবল থাকে। বাট 50 to 60% কেসে এটা হয় যে সিজন ওয়াইজ ইনকাম কমে যায়, বাইরে যায়। এই হচ্ছে কথা। হুম। আর সুবিধা কি? সুবিধার মধ্যে হচ্ছে ইউনিভার্সিটি অফ ভির্জিনিয়া
টিউশন ফি বেশ কমের মধ্যে আছে এক, আর হচ্ছে বেশ সায়েন্সের বেশ কিছু ডিপার্টমেন্ট এবং বিজনেসের বেশ কিছু ডিপার্টমেন্টে কোপ করার সুবিধা আছে। অনেক আচ্ছা। ভার্সিটিতে কানাডাতে কোপ করার সুবিধা নাই। হুম, এটা কিন্তু দেখে নিতে হবে যে কোন ভার্সিটিতে কোপ করতে দেয়, এটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে থাকে। আর কোপ করতে পারলে একটা বড় অঙ্কের টাকা উঠে আসে পড়াশোনা, এবং হুম, ফ্যামিলির একটু বার্ডেনটা কমে যায়। হুম। আর ইয়াটা যেটা লেখাপড়ার পরে পিএনপি প্রোগ্রামটা যেটা সাকসেসচুয়াল রিজনে ইয়া প্রভিন্সে পড়ে, তা পিএনপি প্রোগ্রামটা একটু ফ্লেক্সিবল এখন, সেটা হয়তো একটা কারণ হ্যাঁ, হতে পারে না? সাসকাচুয়ান হচ্ছে অনেক বেশি পরিমাণে এবং অনেক কুইক পিএনপি প্রোগ্রাম গুলা হচ্ছে অ্যাকসেপ্ট করে এবং হুম, খুব দ্রুত অ্যাপ্রুভ হয়। হুম, তো সাসকাচুয়ানে মানুষ কম, জব টব একটু কম, বাট কেউ যদি ম্যানেজ করতে পারে তা হচ্ছে পিএনপি এবং পিআই এগুলো সব খুব দ্রুত হয়ে যাবে। আচ্ছা। আরেকটা ওয়েদার কেমন? ওয়েদার অনেকের এটা যারা যে হ্যাঁ, ওয়েদারটা ইউনিভার্সিটি। একটু সমস্যা আছে, কারণ হচ্ছে সাসকাচুয়ান আর ম্যানিটোবা আর হচ্ছে অ্যালবার্টা তিনটা প্রভিন্সের ওয়েদার প্রায় সেম থাকে। তো এগুলো হচ্ছে শীতকালে বেশ শীত পড়ে। সাসকাচুয়ানে এই জেলাতে শীতকালে সর্বোচ্চ -40ও যেতে পারে। বাট এই তাপমাত্রাগুলো শুনে ভয় পাওয়ার কারণ নেই। মানে এখানে হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা বাস সবকিছু হচ্ছে হিটার দেওয়া থাকে, এবং এই জন্য মানে শীতে চলা যাবে এরকম খুব ভালো জ্যাকেট পাওয়া যায়, এগুলো পরলে দিব্যি চলাচল করা যায়। বাট যেটা হচ্ছে যে আপনি মানে পজিটিভ টেম্পারেচার হইলে খুব সুন্দর ওয়েদার, ওইটা মিস করবেন শীতের সময়। শীতটা বেশ লম্বা, নভেম্বর মাস থেকে শুরু হবে এবং আনুমানিক মার্চ বা ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত চলবে। 4-5 মাস হচ্ছে ভালো রকমের শীত পড়বে। আচ্ছা। আর আরেকটা তো সিটি কাছের যে সিটি আপনার যেটা হলো যে ওই যে সাসকাচুয়ান রেজিনে তো রেজিনে তো রাজধানী, কিন্তু সাকসাটুন যেটা সাকসাটুন এটা তো কত দূরে আপনার রেজিনা থেকে? কত এখান দূরে? থেকে আনুমানিক 250 কিলো দূরে, তো গাড়ি ড্রাইভ করে গেলে 2.5 ঘন্টা লাগে। তো ওখানে যে ইউনিভার্সিটিটা যেটা বললেন যে ইউনিভার্সিটি অফ সাকচুয়ান, হ্যাঁ ওখানে কেমন আছে? আপনার ওখানে কোনো আইডিয়া আছে একটা, মানে ওখানকার স্টুডেন্ট কেমন আছে বা ওখানকার টিউশন ফি কেমন? আপনাদের ইউনিভার্সিটির সঙ্গে টিউশন ফি কম্পেয়ার করলে কোনটা একটু ওখানে কম? ওখানকার মাস্টার্স এর কিছু কন্ডিশন আছে, মানে ইউনিভার্সিটি অফ ইজেনাতে মাস্টার্স এর প্রোগ্রাম অনেক বেশি এবং হুম, অনেক অপশন বেশি। হুম, আর ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে কোপের সুবিধা মাস্টার্স মোস্ট প্রবাবলি নাই, আমি যেটা দেখছিলাম। হুম, আচ্ছা, আর ওখানে হচ্ছে মোস্ট প্রবাবলি আমি যেটা দেখছি কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করতে আসলে রেগুলার পড়াশোনা করা যাবে না, থিসিস করতেই হবে। আচ্ছা, তো কিছু কিছু বাইন্ডিংস আছে, লিমিটেশন আছে। আর হুম, ইউনিভার্সিটি অফ না অনেক বেশি প্রোগ্রাম অফার করে, কেউ মাস্টার্স থিসিস করতে হবে, থিসিস ছাড়া করতে হবে, কোপ করতে হবে। হুম, তো কেউ যদি জাস্ট মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে পড়াশোনা করতে আসে, হুম, যা তার কোনো গবেষণা টবেষণা ওগুলোতে ইন্টারেস্ট নেই, মানে মোটামুটি ভালো মতো পড়া শেষ করবে, জব করবে, হুম, তাহলে ইউনিভার্সিটি অফ না বলবো ভালো হবে। হুম, আর অনেক সুবিধাও আছে, কোপ টোপ। আচ্ছা। তা আমি নেক্সট কোশ্চেন যাই, সরি আপনাকে মাঝখান দিয়ে একটু ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ। এটা কি এই ইউনিভার্সিটির কথা বলতেছেন? উনি সম্ভবত বলছে যে এমবিএ তে টিউশন ফি কেমন, হয়তো এই ইউনিভার্সিটি বলছে, আর এন্ট্রান্স স্কলারশিপের অপশন আছে কিনা? এই ইউনিভার্সিটিতে সরাসরি এমবিএ ডিগ্রিটা নাই, যেটা আছে যে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সরি মাস্টার্স অফ এইচআর আর মাস্টার্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হুম, মানে রেলেভেন্ট কিছু ডিগ্রি আছে। হুম, কিন্তু এটা আসলে বিজনেস ওরিয়েন্টেড ইউনিভার্সিটি না, এই জন্য মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সরাসরি ডিগ্রিটা নাই। আচ্ছা, তো কেউ যদি এমবিএ অ্যাপ্লাই করতে চায়, তাহলে দেখা যায় যে ওইসব প্রোগ্রামে রেফার করে দেওয়া হয় যে আপনি ওইসব প্রোগ্রামে অ্যাপ্লাই করেন, বা আপনাকে হুম, অ্যাডমিশন দিয়ে দিছি ওইসব হুম, প্রোগ্রামে, আপনি পড়বেন কিনা দেখেন। হুম, আর এন্ট্রেন্স স্কলারশিপ হচ্ছে খুবই আউটস্ট্যান্ডিং প্রোফাইল থাকলে, লাইক সিপি অনেক বেশি এবং আইএলটিএস অনেক বেশি, অনেক সময় দেয়, এবং এন্ট্রান্স স্কলারশিপ পরিমাণ হচ্ছে 1 থেকে 2,000 বা $4,000। আর এখানে সায়েন্স ফ্যাকাল্টি টিউশন ফিটা একটু কম, যেটা বললাম $17,000। আর বিজনেস ফ্যাকাল্টি টিউশন ফি বেশিরভাগ ক্ষেত্রে অনেক বেশি, হুম, সেটা হচ্ছে আনুমানিক $35,000। সো এটা কিন্তু 2 বছরই। হুম, তো আমি বলবো যে কেউ যদি এক্সেপশনাল কেসে এন্ট্রান্স স্কলারশিপ পায় $2,000-3,000, $35,000 টিউশন ফি কাছে ওইটা কিছুই না, নেগলিজিবল। নেগলিজিবল, সেটাই। আচ্ছা, পরে কোশ্চেন চলে যাই।
উনি আসলে জানতে চাচ্ছেন যে এগ্রিকালচার সাবজেক্ট নিয়ে যদি লেখাপড়া করে তার ফিউচার কেমন কানাডাতে, আর এগ্রিকালচার রিলেটেড চাকরি এর কাজ সম্পর্কে কিছু জানতে চান। আপনার কোনো আইডিয়া আছে? আপনার আইডিয়া থাকলে বলতে পারেন, নাহলে আমি কিছু এড করবো। এগ্রিকালচার নিয়ে পড়লে ডাইরেক্ট ওরকম সাবজেক্ট ইউনিভার্সিটি অফ রিজনাতে নাই, অন্যান্য জায়গায় আমি কম দেখছি। তো আপনি যদি বাংলাদেশে এগ্রিকালচার রিলেটেড কোনো সাবজেক্টে অনার্স করে থাকেন, তাহলে আপনি হয়তো সরাসরি ওই 11 মাস্টার্স না পেলেও হচ্ছে মানে কাছাকাছি প্রোগ্রামে পাবেন, যেটাতে আপনি অ্যাকসেপ্টেড হবেন। আর জব অপরচুনিটি আমি বলবো ভালোই আছে, কজ কানাডাতে ক্যানাডা কিন্তু আমরা ক্যানাডা কিন্তু প্রচুর কৃষি জমি। ইভেন ইয়াকে সাকচাতুয়ানকে বলা হয় পৃথিবীর রুটির ফ্যাক্টরি বা ব্রেড ব্রেড উৎপাদনকারী ফ্যাক্টরি। মানে সাকচাতুয়ানে এত প্রচুর পরিমাণ গম হয় যে অনেকে বলে যে এই যে পরিমাণ গম হয় এই গম দিয়ে পুরো পৃথিবীকে খাওয়ানো যায়। হ্যাঁ, এমনও অনেক আছে যে গম নাকি ফেলে দিতে হয়, এত উৎপাদন হয়। তা প্রচুর ফার্মস আছে। আর আমি এই কথাটা আরও আগে বলছি যে ক্যানাডাতে প্রচুর গরুর খামার আছে। ক্যানাডার গরুর মাংস পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত। এবং ভাইও আমার সঙ্গে একমত হবে, ক্যানাডার যে বিফের যে টেস্ট, এটার সঙ্গে পৃথিবীর কোনো গরুর মাংস টেস্টের তুলনা করে না। আমি পাইনি। এবং আমার বাসাতে এই পর্যন্ত আমার আব্বা আম্মাও বেড়ায় গেছে, প্রায় প্রতি বছর আসেন, তাদেরও ফিডব্যাক যে এখানকার গরুর মাংসের মতো টেস্টি গরুর মাংস কোথাও হয় না। এখানে ডিম প্রচুর ডিম হয়। ডিম খুব একটা এক্সপেন্স, মানে আমি যদি বলি যে বাংলাদেশের ডিমের প্রাইসের সঙ্গে এখানকার ডিমের প্রাইসের যদি আমি কম্পেয়ার করি, প্রায় অলমোস্ট সেম প্রাইস। এখানে দুধ বলতে গেলে বাংলাদেশের দুধের প্রাইসের কাছাকাছি। তা এখানে প্রচুর ডেয়ারি ফার্মস, প্রচুর কৃষি কাজ হয়। এবং এখানে আপনি জানেন যে এখানে প্রচুর আপেলের বাগান, প্রচুর চেরির বাগান, প্রচুর আঙ্গুরের বাগান, প্রচুর এগ্রিকালচারের জব আছে এখানে। তা আশা করি জবের কোনো অসুবিধা হবে না। বরং এখানে যেটা হয় যে অনেক সময় প্রতি সিজনে ওদেরকে টেম্পোরারি থেকে অন্যান্য কান্ট্রি থেকে, বিশেষ করে মেক্সিকো থেকে ওরা টেম্পোরারিভাবে অনেক এগ্রিকালচারিস্ট বা শ্রমিক নিয়ে আসতে হয় তাদের এই এগ্রিকালচার ফার্মে কাজ করার জন্য। আচ্ছা, আমি পরের কোশ্চেন চলে যাই। ভাই, সাকচুয়ান প্রভিন্সে কোনো কলেজে আন্ডারগ্রেড প্রোগ্রাম শেষ করে ওয়ার্ক পারমিট নিয়ে কি সাকচুয়ানের পিয়ারের জন্য অ্যাপ্লাই করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। আপনি কিছু বলতে চান এখানে? আমার এটা কোনো অসুবিধা নেই। আপনি কলেজ থেকে পাস করছেন বা ইউনিভার্সিটি থেকে পাস করছেন সেটা এখানে দেখবে না। আপনাদের যেটা দেখবে, আপনি 2 বছর যদি কোর্স করেন 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। আপনার মধ্যে যদি আপনি 1 বছরের ফুল টাইম জব করেন, তাহলে আপনি পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পিয়ারের যখন প্রসেসিং চলবে, তারা দেখবে না যে আপনি কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ থেকে পড়ছেন। আপনি কিছু এখানে ইনক্লুড করতে চান? এখানে কোন কলেজ থেকে আন্ডার গ্রাজুয়েট যদি কেউ করে মানে 4 বছর মেয়াদি, তাহলে হচ্ছে এটা কোনো ডিফারেন্স নাই। 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন করলে 3 বছরের ওয়ার্ক পারমিট পাবে। আর যদি কেউ 2 বছর 1 বছরের ডিপ্লোমা করে, তাহলে হচ্ছে 3 বছর ওয়ার্ক পারমিট পাবে না। একটু কি ডিফারেন্স। কেউ যদি আন্ডার গ্রাজুয়েট করে 4 বছর মেয়াদি, তাহলে হচ্ছে পুরো কানাডার যে কোনো কলেজ যে কোনো ভার্সিটি থেকে করলেই সে ওয়ার্ক পারমিট সেম ভাবে পাবে এবং পিআর পাবে। এটাতে কোনো ডিফারেন্স নেই। For the ground of agriculture economistic future. আমি অলরেডি এই রিলেটেড কোশ্চেন উত্তর দিয়েছি। আশা করি আমার ওই কোশ্চেনের মধ্যে আপনি এটা উত্তরটা খুঁজে পাবেন। উনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কোর্স করতে চায়। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করতে চাই। অলরেডি আমি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি 2009-এ। আমার সিজিপিএ এত। সে স্টুডেন্ট ভিসা পেতে পারে। হ্যাঁ ভাই, কোনো অসুবিধা হবে না। আপনি একটু এসওপিতে লিখবেন কেন আপনি আবার ডিপ্লোমা করতে চাচ্ছেন, কেন কানাডাতে আসতে চাচ্ছেন। আর এই আপনি ডিপ্লোমা যদি করতে চাচ্ছেন, নিশ্চয়ই আপনি কোনো কলেজে ভর্তি হবেন। যেহেতু আপনার সিজিপিএটা একটু কম, আপনি কলেজে হয়তো পেয়ে যাবেন। আমার লাইভে কিন্তু এরকম ভাই অনেক আসছেন, প্রায় দুজন আসছিলেন অলরেডি, যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ওনারা গ্র্যাজুয়েশন করা। আপনি তো ডিপ্লোমা করছেন না, সরি, আপনি তো এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট করছেন বিএসসি, ওনারা মাস্টার্স করা। একজন আছেন যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উনি, একজন ভাই আসছিলেন উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উনি গ্র্যাজুয়েশন করছেন।
মাস্টার্স করছেন উনি ইয়াতে বিজনেসে, আবার এখানে এসে আবার 2 বছরের ডিপ্লোমাতে পড়তে আসছেন। উনি আবার ডিফারেন্ট সাবজেক্টে উনি ফায়ার প্রোটেকশনে আসছেন, প্লাস উনি আবার ওনার 3 বছরের স্টাডি গ্যাপ ছিল, এতগুলো ক্রাইটেরিয়া ওনার ছিল, তারপরে কিন্তু উনি ভিসা পাইছেন, ওখানে পড়তে আসছেন। ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে মানুষের তো ভিসা এই ধরনের হলে তো মানুষের মধ্যে যেটা কাজ করে যে আমি ভিসা পাবো কিনা, কারণ আমার ডিগ্রিটা হলো মাস্টার্স, আমি পড়তে যাচ্ছি আবার 2 বছরের ডিপ্লোমা, আমি আবার আবার 3 বছরের স্টাডি গ্যাপ আছে, আপনি পেলেন কীভাবে? ওনার কথা হলো যে উনি এসওপিটার মধ্যে রিলেট করছেন সবগুলাকে, উনি কেন এই ডিপ্লোমাটা করলে ওনার বাংলাদেশে ওনার ফিউচারটা কী হবে, উনি ওটা ভালো করে বুঝতে পারছিলেন বলেই উনি ভিসা পেয়েছেন। এবং আরেকজনও ভাই এরকম আসছিলেন, উনি আপনার মতন কেস, উনি সিভিল ইঞ্জিনিয়ারিং মাস্টার গ্র্যাজুয়েশন করা, উনি এখানে ডিপ্লোমা করতেছেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তা উনিও পেয়েছেন। উনি প্রথমবার ভিসা রিজেক্ট হয়েছিল, পরের বার ওনাকে আবার ভিসা দিচ্ছে। প্রথম রিজেক্টটা যেটা দিচ্ছিল সেটা হয়েছিল ওনার স্টাডি গ্যাপটা উনি হাইড করছিল, উনি লেখে নাই যে ওনার স্টাডি গ্যাপ ছিল, যে কারণে ওনার ভিসা রিজেক্ট হয়েছে। কিন্তু পরের বার যখন উনি স্টাডি গ্যাপগুলো এক্সপ্লেন করে ভিসার জন্য অ্যাপ্লাই করছিল, তখন ওনাকে আবার ভিসা দিয়ে দিচ্ছে। তার ফলে আমার মনে হয় না যে আপনার ভিসা রিজেক্ট হওয়ার আছে। যে ভাই আপনি যদি কিছু বলতে চান এখানে, আমি যদি অনেক কিছু বলছি। এখানে একটু দুটা জিনিস দেখবেন। তো যদি এজেন্সি থ্রুতে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে দেখবেন যে আপনাকে যেখানে অ্যাডমিশন করাচ্ছে আপনি নিজেই একটু চেক করবেন ইউনিভার্সিটি ওয়েবসাইটে যে আপনি কি আইএলস এবং সিজিপিএ ওয়াইজ এ নাম্বারের পার্সেন্টেজ এগুলো আপনি নিজে মিট করতেছেন কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এজেন্সি হচ্ছে জাস্ট বলে অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে, আপনি একটু নিজে চেক করবেন আরেকবার যে আমার কি আইএলস স্কোর ঠিক আছে কিনা, আমার কি রেজাল্ট ঠিক আছে কিনা। কিন্তু অ্যাপ্লাই করবেন কিন্তু ভার্সিটি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না। তো আর হচ্ছে ডিপ্লোমা কিন্তু অনেক ইউনিভার্সিটিতে করা যায়। তো ইউনিভার্সিটিতে ডিপ্লোমাতে আসা বেটার, কলেজে হচ্ছে মোটামুটি ভালো কলেজ না হলে বা কলেজই অনেক সময় ভিসা পাওয়ার পসিবিলিটি একটু কমে যায়। তো চেষ্টা করবেন কোনো ভার্সিটিতে ডিপ্লোমাতে আসার। কলেজে ডিপ্লোমাতে আসলে ভিসা একটু সমস্যা হতে পারে, বিকজ ভালো মতন এক্সপ্লেন করতে হবে যে আপনি কলেজেই কেন আসতেছেন, একটা ভার্সিটি রেখে আপনি মাস্টার্স করছেন। হ্যাঁ, যেমন এরকমও হয় যে কলেজে এরকম অনেক ডিপ্লোমা কোর্স অফার করে যেগুলা ইউনিভার্সিটি করে না। হ্যাঁ, এখন আপনার ওই ডিপ্লোমা কোর্সটা যদি ওই কলেজেই থেকে থাকে আর ক্যানাডার ওর কোনো ইউনিভার্সিটি নেই, আপনি হয়তো এটা বলতে পারেন যে যেমন এটা এরকম আমার এই কোয়েশনটা এটাও ছিল যে আপনার কলেজে তো অনেক সময় ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকে, আপনি কলেজেই কেন করলেন? যাদের কথা বলতে তারা এখানের একটা টরন্টোর একটা কলেজ, এটা সেনেকা কলেজ, এটা খুব নাম করা কলেজ, সেখানে ভর্তি ছিল। তাদের কথা ছিল যে ওই ওরা যেমন একজন ভাই আসছিল ফায়ার প্রোটেকশনে লেখাপড়া করতে আসছে, সে বলছে যে ফায়ার প্রোটেকশন ক্যানাডার ওই কলেজ আরেকটা ইউনিভার্সিটির কথা বললো, এই দুইটা ছাড়া আর কোথাও অফার করে না। ফলে উনি সেটা আমাকে জানিয়েছিল, সে যেটা বললো আরিফিন ভাই, সেটাও আপনি মাথায় রাখতে পারেন। আচ্ছা, আমি পরে কোশ্চেন চলে যাই। এখানে বলছে যে সামার সেশনে কানাডা স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে আসে, তাহলে কি সামারে ফুল টাইম জব করতে পারবে নাকি অনলি 20 ঘন্টা? সামারে আসার সুবিধা অসুবিধা নেই, যদি আলোচনা করেন। সামারে আসা অসুবিধা নেই আমার মতে। তবে আপনি যেই সেশনে আসেন না কেন, সামারের যে ক্রাইটেরিয়া, মানে আপনি যদি সামারে হচ্ছে এই যে ইউনিভার্সিটি অফ থাকলে জব করতে পারেন ফুল টাইম, এগুলো হচ্ছে আপনি কোন সেশনে আসছেন কোনো ম্যাটার না। হ্যাঁ, এখানে আমি একটু ডিফার করবো আপনার সঙ্গে, কারণ হচ্ছে এটা হয়তো ইউনিভার্সিটি ওয়াইজ ভেরি করতে পারে, হয়তো আমি জানি না রেজিনার অবস্থা কি। তবে তবে অনেক ইউনিভার্সিটিতে আছে যে আপনি যদি সামার সেশনে আসেন তাহলে আপনি ক্লাস করতে হবে, কারণ আপনি সামার সেশনে ভর্তি হয়েছেন, আপনি তো তখন আপনি ভর্তি হয়েছেন সামার সেশনে, এর অর্থ কি? আপনি স্টুডেন্ট হিসেবে আসছেন, আপনাকে তখন ক্লাসে ঢুকতে হবে। আর নর্মালি যেটা হয় যে আপনারা যদি ফল সেশনে ভর্তি হন, ফল সেশনে যেটা হয় যে ফল সেশনে কোর্স করার পরে সামার সেশনটা বন্ধ থাকে। কিন্তু আপনি যখন সামার সেশনে ভর্তি হলেন, এর অর্থ হলো যে আপনি সামার সেশনে কোর্স নিয়ে ফেলছেন। যে মতো আপনি কোর্স নিয়ে ফেলবেন তখন কিন্তু আপনি ফুল টাইম জব করতে পারবেন না, তখন আপনাকে ওই 20 ঘন্টার ক্রাইটেরিয়াতে চলে যেতে হবে। তা এইটা হলো ডিফারেন্স। এখন আপনি আগে জেনে নেন যে আপনি যখন সামার সেশন এখানে আসবেন, আপনি কি কোনো কোর্সে ভর্তি কোর্স করতে হবে কিনা। যদি কোর্স না করতে পারেন, না করতে হয়, তাহলে আপনি ফুল টাইম এনজয় করতে পারবেন। কিন্তু আপনি যদি এই মতো কোনো কোর্সে ভর্তি হয়ে যাবেন, তখন আপনি 20 ঘন্টা বেশি কাজ করতে পারবেন।
আমি কি ঠিক বলছি ভাই? আপনার মতামত কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি সামারে কেউ আসলে এটা আমারও, আমি এখন পর্যন্ত জিজ্ঞেস করিনি কাউকে। বাট কেউ যদি সামারেই আসে এবং সামারটা ফার্স্ট সেমিস্টার হয়, হ্যাঁ, তার সামারে ক্লাস করতে অবশ্যই হইতে পারে। তা আমি যেটা বলতে চাইছিলাম যে সামারে বা যখনই কোনো ইউনিভার্সিটি বন্ধ থাকে, সে ফুল টাইম জব করতে হবে। হুম। তো যে কোনো যদি বন্ধ সেমিস্টারে। থাকে, হ্যাঁ, একটা হ্যাঁ, কথা আপনি জেনে রাখবেন, আপনার কোর্স ক্লাস করতে হবে কিনা। যদি ক্লাস হ্যাঁ, না করতে হয় তাহলে আপনি ফুল টাইম জব করতে হবে। যদি ক্লাস করতে হয়, এটা যেই সেমিস্টারই হোক না কেন, তাহলে আপনি 20 ঘন্টা বেশি কাজ করতে পারবেন। সেটাই। আচ্ছা, পার্ট টাইম পসিবল, উনি অলরেডি এটা নিয়ে আলোচনা করছেন। আপনি চাইলে যদি মিস করে থাকেন প্রথম অংশটুকু, আপনি একটু দেখে নিতে পারেন। অলরেডি উনি একটু বলছেন যে সুবিধা অসুবিধার মধ্যে যে আছে, পসিবিলিটি আছে, কিন্তু ওয়েদারের সঙ্গে এটা একটা আপ ডাউন করে। আমি ঠিক বলছি? তবে হ্যাঁ, হ্যাঁ, যদি আপনি বড় বড় শপিং মলগুলো, যে যেমন ধরেন যে ওয়ালমার্ট, ক্যানাডিয়ান টায়ার, তারপরে হোম ডিপোট, হ্যাঁ, এই ধরনের বড় বড় যে চেইন শপগুলা, এখানে জব অ্যাভেলেবিলিটি আছে, তারা প্রচুর স্টুডেন্ট হায়ার করে। আপনি যদি এইসব জায়গায় অ্যাপ্লাই করেন তাহলে ইজিলি হয়তো জব পাবেন। আরেকটা কথা হলো যে আমাদের এখানে যারা লেখাপড়া করতে আসছেন তারা যে রেজুমি তৈরি করেন, এটাকে বাংলাদেশে যে আমরা যেটা বলি বায়োডাটা বলি বা সিভি বলি, এখানকার সিভি আর ক্যানাডার সিভির মধ্যে পার্থক্য আছে। অনেক সময় এই সিভি লেখার কারণে, ভুল ফর্মেটে লেখার কারণে অনেকে জব পান না। তা আপনারা চেষ্টা করবেন যে সঠিক নিয়মে ক্যানাডিয়ান স্টাইলে রেজিউমে লেখার। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি কীভাবে ক্যানাডার জব মার্কেটের জন্য রেজিউমে লিখতে হয়। আপনারা যারা এখানে কানাডাতে আসবেন, আসার পরে যদি জব সার্চ করেন, আপনাদের রেজুমির ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হবে, বা যেটা বলে সিভির ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। কীভাবে লিখতে হবে সেটা মাথায় রাখবেন। আর চেষ্টা করবেন যে বিভিন্ন এরকম বড় বড় চেঞ্জ হবে জব খোঁজার, তাহলে ওই জবগুলো একটু সিকিউর হয়। যেটা ভাই একটু আগেও বললেন যে এটা কোম্পানি ওয়াইজ ভেরি করে, আপনি কী ধরনের কোম্পানিতে জব করতেছেন। অনেক সময় বড় কোম্পানিতে জবটা সিকিউর থাকে, আওয়ারটা ফিক্স থাকে, কিন্তু অনেক সময় ছোটো কোম্পানিতে বা ছোটো দোকানে যদি আপনি জব করেন, তখন ওরা ওয়েদারের সঙ্গে সঙ্গে, বিজনেসের সঙ্গে সঙ্গে আপনার আওয়ারটা কমায় দেয়। একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে প্রত্যেক ইউনিভার্সিটিতেই, আমার ইউনিভার্সিটিতেও আছে, হুম, একটা ক্যারিয়ার ডিপার্টমেন্ট আছে। তো এখানে গেলে হুম, ফ্রি অ্যাডভাইস বা ওয়ার্কশপ হয়। হুম, এই সিভি কিভাবে বানাতে হবে ওরা হচ্ছে ইনস্ট্রাকশন দেয়। হুম, তো হ্যাঁ ওগুলা হ্যাঁ আসলে হ্যাঁ, ফলো করা উচিত। ফলো করা উচিত, সেটাই। আর এখানে আপনার নেক্সট কোয়েশ্চেন, যেটা সামার সেশনে কানাডায় স্টুডেন্ট ভিসা নিয়ে আসা কি ভালো ডিসিশন হবে কিনা। আহ, আমার আমার এক্সপিরিয়েন্সে যেটা বলে, খুব ভালো ডিসিশন না। নর্মালি সবাই যেটা করে যে আসে হলো ফল সেমিস্টারে আসা উচিত। একটু আগে আরফিন ভাইও এটা বলতেছিলেন যে ফল সেমিস্টারে কিন্তু প্রচুর হায়ারিং হয়। হ্যাঁ, তো আপনার জব পেতে সুবিধা হবে। অনেক সময় সামার সেশনে সেটা একটু অসুবিধা হয়ে যায়, কারণ সামার সেশনে এমনি মানুষ ফুল টাইম জব করার চেষ্টা করে। আপনি আসার পরে জব অ্যাভেবিলিটিটা কমে যাবে, কারণ অলরেডি কিন্তু অনেকে এর আগের সেমিস্টার থেকে কিন্তু জব খোঁজা শুরু করে, এবং তারা কিন্তু অলরেডি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, বিভিন্ন দোকানে এই সামারে গিয়ে ওরা এটাকে করে ফেলায়, ফিল আপ করে ফেলায়। তারা কিন্তু অলরেডি এই জবগুলোতে ঢুকে যায় এবং এটা ফুল টাইম ওরা জব করা শুরু করে। তখন আপনি এসে কিন্তু এই টাইমের মধ্যে গিয়ে ওদের কারণে, যারা অলরেডি সিনিয়র, তারা কিন্তু অলরেডি জব মার্কেটটাকে ধরে ফেলছে। আপনি এসে কিন্তু ওই জবগুলো পাবেন না, জবগুলো পেতে আপনার কষ্ট হবে। এরপরে সামারের পরে চলে আসবে ফল, তখন হয়তো আপনি পাবেন। হ্যাঁ, তা এগুলা মাথায় নিয়ে আসতে পারেন, তবে সবচেয়ে ভালো ফলে আসা। আপনি কিছু অ্যাড আন্ডার করতে চান? গ্রাজুয়েট হুম, আন্ডার গ্রাজুয়েট করলে, তো যেহেতু আপনি একটু আগে বললেন যে একটা কন্ডিশন থাকতে পারে যে কেউ সামারে আসলে, মানে সামার যদি ফার্স্ট সেমিস্টার হয়, তাহলে তাকে ক্লাস করতেই হবে। তো যদি কোথাও এই কন্ডিশন থাকে যে ফার্স্ট সেমিস্টার হয়, তাহলে সে আন্ডার গ্রাজুয়েটরা কিন্তু সামারে কোনো ক্লাস না করে পুরোটা সময় কাজ করার একটা সুযোগ আছে মাস্টার্সদের নেই। তো যদি কাউ এই কোনো ইউনিভার্সিটি বলে যে সামার আসে তার ফার্স্টে ক্লাস করতেই হবে, এবং আপনি ফুল টাইম কাজ করার সুযোগ হারাচ্ছেন। তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট উইন্টারে আসা ভালো। তো উইন্টারে কাজ ক্লাস করবেন, পার্ট টাইম করবেন, আর সামারে তখন আর ইয়ে করবেন না, আর ক্লাস করবেন না, সামার হচ্ছে শুধু ইনকাম করবেন। হুম, সেটাই। ওইটাও ফুল টাইম জব, ওই টাইমে ফুল টাইম করতে পারবেন, যে পরিমাণ ইনকাম করতে পারবেন। সে যদি ফুল টাইম জব পান,
তাহলে ওই টাকা দিয়ে আপনি একটা পরের সেমিস্টারে ভালো টিউশন ফি আপনি পে করে ফেলতে পারবেন। একটা হলো যে এমবিবিএস করার পরে কানাডাতে কি কানাডাতে কি প্রোগ্রাম করা যাবে, মানে উনি এমবিবিএস করা কানাডাতে কি প্রোগ্রাম করা যাবে, এমডি প্রোগ্রাম করা যায়, করলে কত বছর হবে, খরচ কত, পিয়ার কি পাবো। তা ভাই হয়তো আমি জানি না আপনি কতটুকু অ্যান্সার দিবেন, আমি আমি একটু এখানে বলে নিই, তারপর যদি আপনার কিছু অ্যাড করা থাকে তাহলে আপনি বলেন। আমি একটা কথা বলি যে এমবিবিএস করার পরে কানাডাতে এমডি প্রোগ্রাম করার বোকামি হবে, কারণ এখানে কানাডাতে এমডি পাস করার পরে এটা অনেক লম্বা সময় নিয়ে করতে হয়, করার পরে আপনার যেটা হয় পিয়ার পাওয়াটা খুব টাফ হবে, কারণ হচ্ছে আপনাকে জব পেতে হবে, তাই না? হ্যাঁ, জব যদি আপনি মেডিকেল সায়েন্সের বাইরে করেন তাহলে হয়তো পিয়ার পেয়ে যাবেন, কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যদি আপনি কেরিয়ার ডেভেলপ করতে চান, মাস্টার্স এমবিবিএস করা যদি থাকে তাহলে যে কোনো হেলথ সায়েন্স রিলেটেড অন্য কোনো সাবজেক্ট নিয়ে আপনি পড়তে পারেন, কোনো ডিপ্লোমা করতে পারেন বা মাস্টার্স করতে পারেন, কিন্তু মেডিকেল মানে আমি হেলথ সায়েন্স নিয়ে করতে পারেন, আমি এটা মিন না যে আপনি চিকিৎসক হিসেবে এখানে এখানে অনেক রকমের আছে, যেমন যে ডেন্টাল হাইজেনিক কোর্স, তারপরে এই ধরনের কিছু কোর্স আছে যেগুলোর জন্য আপনার রেগুলারিটি বোর্ড থেকে আপনাকে লাইসেন্স নিতে হবে না। হ্যাঁ, কারণ আপনি জানেন যে এখানে ডাক্তারদের আসে আপনাকে ওরা প্র্যাকটিস করতে পারে না, ওদেরকে এগুলো ডাক্তার পেশাটা একটা রেগুলারিটি পেশা। ফলে আপনি এমন কোন কোর্সে আসেন যে কোর্সটা করার পরে আপনি জব পেয়ে যেতে পারেন, কারণ এখানে জব পেয়ে গেলে আপনি 1 বছরের ফুল টাইম জব করলে পিআর পেয়ে যাবেন। আর আপনি যদি চিন্তা করেন যে আপনি এখানে চিকিৎসক হবেন, তাহলে ক্যানাডা আপনার জন্য খুব একটা ভালো ডিসিশন হবে না। আপনার কিছু বলা থাকলে বলতে পারেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার অত বেশি আইডিয়া নাই। তবে আমি হচ্ছে এরকম মানে বাংলাদেশে এমবিবিএস করছেন এবং ইএস কানাডাতে আসতে চান তাদের কারো কয়েকজনের সাথে কথা বলছিলাম যে কিভাবে আপনারা আসবেন। তারা আমাকে বলছে যে একটা লাইসেন্স নিয়ে এক্সাম দিতে হবে হুম, ইউএস অথবা কানাডা বা ইউকে তে আসতে হলে। হুম। তো ওই এক্সাম পাস করাটা বেশ ডিফিকাল্ট এবং ওই বেশি দিবেন। এক্সামে পাস করার পরই আপনি এখানে এসে হচ্ছে ফার্দার ডাক্তারি পড়তে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন। তো আমি বলবো যে আপনার যদি মানে জাস্ট কানাডা আসার ইচ্ছা থাকে তাহলে ভাই যেটা বলছে যে হেলথ সায়েন্স সায়েন্স এসব প্রোগ্রামে আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট পেয়ে যাবেন। হুম। তো এগুলাতে এসে হচ্ছে অ্যাডমিশন নেন, মোটামুটি ভালো জব পেয়ে যাবেন। আর ডাক্তারি হওয়ার ইচ্ছা থাকলে আপনি একটু খোঁজ খবর নিতে হবে যে আপনার ওই এক্সামটা কি, আমি নামটা মতো জানি না। হ্যাঁ। এবং আর আসার আরেকটা পর মজার ঘটনা জানি, এখানে যারা এমবিবিএস পাস করে বা এমডি করে তারাও কিন্তু প্র্যাকটিস করতে পারে না, তাদেরও ওই কোর্সটা ওই এক্সামটা বা পাস করতে হয়। এবং দেখা গেছে যে একটা মেজর অংশ এখানকার লেখাপড়া করার পরেও একটা মেজর অংশ পাস করতে পারে না। ফলে এই ক্যানাডাতে ডাক্তার হওয়াটা বিরাট একটা চ্যালেঞ্জিং ব্যাপার। হ্যাঁ, কানাডাতে হচ্ছে ডাইরেক্ট এমবিবিএস করাই যায় না, প্রথমে হচ্ছে হুম। প্রি মেডিসিন পড়তে হয়, তারপর আবার একটা ডিগ্রি নিতে হয়, তারপর মেডিসিন পড়তে হয়। তো অনেক লম্বা। বাংলাদেশের থেকে দ্বিগুণ পরিমাণ পড়ালেখা করতে হয়। হুম। ওভারঅল এই দেশে আইসা ডাক্তার হওয়াটা মানে বেশ সময় ব্যাপার, বেশ স্ট্রেসফুল ব্যাপার, পরীক্ষা পাস করার ব্যাপার। তো বিস্তারিত প্রসিডিউর জানি না, বাট আমি বলবো যে এটা বেশ স্ট্রেসফুল এবং খোঁজ খবর নিয়ে আসতে হবে, যেহেতু আমি আমি ওই আমার ফিল্ডে আমি নিয়োগ পাই না। আমি আমার একটা অভিজ্ঞতা এখানে শেয়ার করি। আমার ভাই সে ইয়েতে সে এমবিবিএস, মানে আমার এক মানে পরিচিত আর কি, উনি এমবিবিএস কমপ্লিট করার পরে মাস্টার্স করছে হলো ইয়েতে ইউএসএতে মাস্টার্স করার, ইউএসএ তো কিন্তু একই সিস্টেম। হ্যাঁ, তা উনি ওখানে মাস্টার্স করছেন মেডিকেল সায়েন্সের উপরে, তারপরে উনি ওই লাইসেন্সেও উনি ইয়ে করছে, পাস পাস করছে। কিন্তু আমেরিকার একটা সিস্টেম হলো যদি আপনি জব না পান তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে দেশ থেকে বের হয়ে যেতে হবে। উনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে গেছে, স্টুডেন্ট ভিসার পরে উনি ওই লাইসেন্সিং পরীক্ষাটাতেও পাস করছে, উনি কিন্তু জব পাচ্ছিল না। জব না পাওয়ার কারণে ওনাকে সঙ্গে সঙ্গে মানে ওনাকে কানাডা থেকে মানে আমেরিকা থেকে বের হয়ে যাওয়া মানে বলা হয়েছে। তো উনি তখন করলেন কি, সঙ্গে সঙ্গে উনি ক্যানাডাতে পিএইচডিতে ঢুকে গেলেন, এই মেডিকেল সায়েন্সে। উনি পিএইচডিও কমপ্লিট করছেন। পিএইচডি কমপ্লিট করার পরেও উনি ডাক্তার হতে পারেননি, কারণ হচ্ছে উনি ওই এক্সামটা পাস করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয় সেগুলো উনি ফুলফিল করতে পারতেছিলেন না। তো দীর্ঘ উনি এত বছর পড়ার পরে উনি ডাক্তার হতে পারেন, পরে উনি এখন উনি ইউকেতে চলে গেছে। ইউকেতে গিয়ে উনি এখন প্র্যাকটিস করতে পারতেছেন।
তা আমার কাছে যে যেটা মনে হয় যে এটা বিরাট একটা দীর্ঘমেয়াদী একটা সিস্টেম। আমি আমি ডাক্তারদের জন্য কখনো ক্যানাডা সাজেস্ট করি না। আর আচ্ছা, হ্যাঁ, জি বলেন। আমাকে কিছু ব্যক্তিরা বললাম যে ডাক্তার কিছু কয়েকজনের সাথে কথা বলছি, তারা হুম, আমাকে বলছে আর কি যে আমি জানি না কি ক্রাইটেরিয়া বলছে, হুম, বলছি যে ইউএস কানাডা থেকে ইউকে তে ডাক্তারদের ফিউচার ভালো, ভালো ডাক্তারের সেটাই বললাম। খোঁজে সে দেখেন। এত বছর লেখাপড়া করে সে এই গত একটা বছর ধরে সে একটা ইউকেতে আছে। সে যদি পিওর পেয়ে গেছে, যেহেতু সে পিএইচডি করছে, পিএইচডি করার পরে সে ওই ছোটখাটো জব করে মানে মানে সে সাকসেসচুয়ানেতেই সে ইউনিভার্সিটি অফ রেজেনাতেই সে ইয়ে করছে, সরি, ইউনিভার্সিটি অফ সাকসেসচুয়ানেই সে পিএইচডি করছে। করার পরেও সে ওখানে পিএনপি প্রোগ্রামে সে ওখানে পিয়ার নিয়ে নিছে। পিয়ার নেওয়ার পরে সে ৩ বছর ধরে ট্রাই করছে ডাক্তার ইয়া সার্টিফিকেট কমপ্লিট করে। ৩ বছর পরে তো সে ক্যানাডিয়ান হয়ে গেছে, সিটিজেন। কিন্তু তারপর সে ডাক্তার হতে পারে না। সে গত বছর সে যেহেতু ক্যানাডিয়ানরা ইউএসএতে ইউকেতে জব অফার পেলে ওখানে জব করতে পারে, সে ওই জব অফার নিয়ে সে কিন্তু ইউকেতে সেটেল হচ্ছে। এনিওয়ে, সেটা আমি পরে কোশ্চেন চলে যাই। ভাই সরি, অনেক লম্বা সময় নিয়ে লাগতে হচ্ছে। তাহলে কি 5 বছরের জন্য ব্যান হওয়ার সম্ভাবনা থাকে কিনা? উনি বলছে যে ব্যাংক স্টেটমেন্টটা যদি এজেন্সির মাধ্যমে দেখানো হয় তাহলে কি 5 বছরের জন্য ব্যান হওয়ার সম্ভাবনা? শুধু এজেন্সি কেন, আপনি যে কোনো ব্যাংক যে কোনো ডকুমেন্ট যদি সেটা ফলস হয়, হ্যাঁ, আপনি ব্যান হতে পারেন। শুধু এখন অনেক এজেন্সি আছে যারা আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, আপনার কাগজপত্র ঠিক নাই, ওরা অনেক সময় ভুয়া কাগজ দেখায় আপনার কাগজ রেডি করে দিবে। আর এটা যদি এমবিসি ধরতে পারে তাহলে আপনি ব্যান করুন। শুধু এজেন্সি কেন, আপনার কোনো কথা বা কোনো তথ্য যদি মিথ্যা হয়, যদি ওরা যদি মনে করে যে আপনি ফ্রড করতেছেন তাহলে আপনি ব্যান করতে পারেন। যদি ব্যাংক এজেন্সি ব্যাংক স্টেটমেন্ট দেন। আপনার যদি এখানে কিছু অ্যাড করে থাকে একটু বলেন। হ্যাঁ, আমি আপনার কথাটাই বলবো যে এজেন্সি থ্রুতে হোক আর আপনি নিজেই হোক, হুম, আপনি অ্যাপ্লিকেশনে যদি কোনো ভুয়া কাগজপত্র যায়, সাপোজ কোনো ব্যাংক স্টেটমেন্ট যেটা ব্যাংক অ্যাকাউন্ট যেটা অ্যাকচুয়ালি আপনার না বা কোনো জালিয়াতি করা হয়েছে, এগুলো অ্যাটলিস্ট করবেন না। মানে টাকা ধার করে দেখান আর যেমনি দেখান, মানে অ্যাকচুয়াল ব্যাংক স্টেটমেন্টে যেন রিয়েল হয় আর সবকিছু যেন রিয়েল থাকে অ্যাটলিস্ট। হুম, কোনো জালিয়াতি করে বা কোনো ভুয়া ডকুমেন্ট দেখানো উচিত না। যে কোনো ভুয়া ডকুমেন্টই আপনাকে ব্যান করে দিতে পারে। সেটাই। মেয়েরা কি পার্ট টাইম জব করে? আপনার যারা কলিগ ক্লাসমেট আছে তাদের মধ্যে মেয়েদেরকে আপনি পার্ট টাইম জব করতে কেমন দেখছেন? তো আমার জানা মতে করে, মেয়েরা প্রচুর করে টরন্টোতে। ম্যাক্সিমাম যে স্টোরগুলোতে মেয়েরাই চাকরি করে। হ্যাঁ, তা এবং এখানকার মেয়েরা এই সামারের সময় ফুল টাইম জব করে বিভিন্ন স্টোরে। তা আপনার কিছু যদি অ্যাড করা থাকে, যেহেতু কোশ্চেনটা আপনাকে করছে। এখানে ছেলে মেয়ে কোনো পার্থক্য নাই, সবাই একই ধরনের জব করে। তবে মেয়েরা হচ্ছে একটু সেলস জব বা ইন স্টোর জব গুলো বেশি করে। যেসব জবে হচ্ছে সাপোজ ওয়্যার হাউসে অনেক শক্তি লাগে, অনেক, তবে ছেলেরাই বেশি করে। আর ইন স্টোর জব, সেলস জব, যেগুলাতে মোটামুটি মানে ফিজিক্যাল ক্যাপাবিলিটি কম লাগে, এসব জবে মেয়েরা ভালোই করতেছে। হুম, এখানে আর মেয়েদের জন্য সেফও। কানাডা মেয়েদের কান্ট্রি, আমার 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 কথা মতো। হ্যাঁ, অনেক মেয়ে সেফ। মেয়েরা যে পরিমাণ সেভ, আমার কাছে মনে হয় যে ছেলেরা এই পরিমাণ সেভ না। আচ্ছা, তা এখানে একজন বলছেন যে আমি রেজিনা ইউনিভার্সিটি ইংলিশে মাস্টার্স করতে চাই, কত খরচ হবে? ইংরেজিতে মাস্টার্স কমপ্লিট করার পর জব পাওয়ার সুবিধা কেমন? আপনার কিছু যদি বলতে চান। অ্যাকচুয়ালি ইংরেজিতে মাস্টার্স নিয়ে একটা প্রশ্ন একটু আগে আগে করছিল। বলেছেন, হ্যাঁ। যদি তো থাকে তো থাকে, তাহলে পরে যেটা বলা হয় যে আপনি যদি ওই যে বললাম যে আপনি মাস্টার্সের পরে যদি 2 বছরের মাস্টার্স কোর্স হয়, আপনি 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। 3 বছর ওয়ার্ক পারমিটে যদি আপনি 0 A B, হ্যাঁ, এই 3টা ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরি জব 1 বছর করেন, তাহলে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন এর অর্থই না যে আপনি ইংলিশ রিলেটেড কোনো জব করতে হবে। আপনার ওই ক্যাটাগরি যে কোনো জব করলেই আপনি ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল। তাছাড়া কিছু কিছু প্রভিন্সে ওদের পিএনপি প্রোগ্রাম আরও ফ্লেক্সিবল। তখন দেখা গেছে যে শুধু বি না, সি ক্যাটাগরির জব করলে হয়, ডি ক্যাটাগরির জব করলে হয়। হ্যাঁ, এখন আপনি কোন এই প্রভিন্সে যদি আপনি রেজিনাতে হন, আমি যদি জানি রেজিনা পিএনপি প্রোগ্রামে সি ক্যাটাগরি জব করলেও আপনার পিআরের জন্য অ্যাপ্লাই করা যায়। এখন ABC কি জব কি এই সম্পর্কে, মানে এনওসি কি, এগুলো নিয়ে আমার কিছু ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আর তাছাড়া আপনারা অনলাইন সার্চ দিলেও পাবেন।
সেটাই। আর শুধু মানে ইংরেজিতে পড়াশোনা করে মানে ইংলিশ রিলেটেড জব আমি বলবো অত দেখি নাই, বাট উনি যেটা বললেন হুম, হুম, যে যে কোনো ম্যাচিং জব যেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল, হুম, ওভাবে চিন্তা করলে আমি বলবো খারাপ না, আপনি আসতে পারেন। সেটাই। আহ, ওনার কথা হলো যে ওনার প্রোগ্রাম কোঅপ অফার করতেছে না। আহ, কে সে কি নিজে এটা ম্যানেজ করতে পারে কিনা, পারমিটেড দ্য কলেজ না। আমার ধারণা মতে যেটা হয়েছে যে আপনার কোর্স যদি কোঅপ অফার না করে আপনি করতে পারবেন না, কারণ কোঅপটা আপনার কোর্সের একটা অংশ। হ্যাঁ, এটার জন্য একটা ক্রেডিট আওয়ার ওরা করে ধারণ করে। আমার মতে আপনি পারবেন না। আপনি যেটা করতে পারেন এখানে এসে, হ্যাঁ, আপনি চেঞ্জ হয়ে যেতে পারেন। এরকম আছে, এরকম অনেকে করে আসছে একটা সাবজেক্টে মাস্টার্স করতে, ওই সাবজেক্ট চেঞ্জ করে ফেলছে সে। হ্যাঁ, এরকম হয়তো করতে পারেন। হয়তো আপনাদের যে সাবজেক্টে আপনি এখানে আসতেছেন সেটা কোয়াপ না, কিন্তু আসার পরে আপনি যদি পারেন হয়তো কোয়াপ রিলেটেড কোনো কোর্সে আপনি মাইগ্রেট করে ফেলতে পারেন। আপনার যদি কিছু বলা থাকে ভাই আপনি একটু বলতে পারেন। এখানে একটা ব্যাপার আছে, হুম, সিআইসি যেটা ওয়েবসাইটে বলছি যে ইউনিভার্সিটি রিকোয়ার সিট, হুম, এটা মানে হচ্ছে ইউনিভার্সিটি আপনাকে অনুমোদন দিবে কিনা। হুম, ইউনিভার্সিটি রিকোয়ার সিট মানে নট নেসেসারি ইউনিভার্সিটি চাইবে। হুম, যেমন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়ানাতে কেউ থিসিস বা এমনিতে পড়াশোনা করতে আসলে হুম, কেউ কোপ করবে কিনা তার ব্যাপার। সে হচ্ছে হুম, যদি কোপ করতে চায় হুম, তখন ডিপার্টমেন্টে একটা অ্যাপ্লিকেশন করবে যে হুম, আমি কোপ করতে চাই। তো হুম, ডিপার্টমেন্ট বলবে যে ঠিক আছে, ইউ আর অ্যাপ্রুভ, তুমি কোপ করতে পারো। হুম, তো এই লেটারটাই রাখবে তার কোপে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে এবং কোপ করার পারমিশনটা পাইতে। হুম। সো দেখতে হবে যে ইউনিভার্সিটি গুলা মানে কোপ করার সুবিধা আদৌ আছে কিনা। আছে তো কিনা নট সেটাই। নেসেসারিলি ইউনিভার্সিটি সবসময় বলবে যে হুম, তোমার প্রোগ্রামে কোপ করতেই হবে। তো হুম। কোপ করা যাবে কিনা এটা চেক করতে হবে। চেক করতে হবে, সেটাই বললাম যে আপনার কোর্সে যাবে কিনা। এমন কিছু কোর্স আছে যেটাতে কোয়াপের নাই, সুবিধাটা নাই। হ্যাঁ, আপনি হয়তো ওইটাতে নাও পেতে পারেন, তারপরেও ইউনিভার্সিটির সঙ্গে আপনি যোগাযোগ করে কনফার্ম হয়ে নেন। আরেক ভাই নেই। ভাই আমি বর্তমানে বাংলাদেশে গণিতে অনার্স চতুর্থ বর্ষে করতেছি। 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার জন্য আবেদন করতে চাই। সেক্ষেত্রে আমি পাবলিক হেলথ অথবা আইটি তে আবেদন করলে ভিসা পেতে প্রবলেম হবে কিনা। আপনি বলবেন কিছু? আমার তো মনে হয় যে উনি ভিসা পেতে পারেন। হ্যাঁ, যেহেতু উনি 4 বছরের গণিতে অনার্স করছেন, এবং গণিতটা অনেকটা আইটির কাছে, আইটি রিলেটেড সাবজেক্ট। আপনি আইটিতে পড়তে পারেন, আর পাবলিক হেলথেও পড়তে পারেন আপনি যদি ঠিকমতো এসওপিতে আপনার রিজনটা বর্ণনা করতে পারেন। আপনি বলে নেবেন। আমার আমার ধারণা মতো এটাই হলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি গণিতে পড়াশোনা করলে আইটি বা সিএসসি প্রোগ্রাম গুলোতে আপনি অ্যাপ্লিকেশন পাওয়া মানে অ্যাকসেপ্ট করার ভালো সম্ভাবনা আছে। হুম, পাবলিক হেলথের কথা আমি জানি না, তবে এখানকার পাবলিক হেলথ গুলোতে মনে হয়েছে আমার কাছে আপনি ফার্মেসি বা মেডিকেল রিলেটেড কোনো ডিগ্রি না থাকলে হুম, এই প্রোগ্রাম গুলোতে অ্যাপ্লিকেশন মানে অ্যাকসেপ্ট হওয়া মানে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা একটু কম, মানে ব্যাকগ্রাউন্ডে না থাকলে। বাট ম্যাথ হচ্ছে সিএসসি বা আইটিতে অ্যাডমিশন পেতেই পারেন। বাট যদি অ্যাডমিশন পান আপনার, যদি কোনো বাংলাদেশে সিএসসি আইটি জব এক্সপিরিয়েন্স না থাকে, জাস্ট হচ্ছে পড়াশোনা করে চলে আসছেন, তাহলে একটু ভালো ধরনের এসওপি এক্সপ্লেন করতে হবে যে আপনি মোটামুটি একটা ক্যারিয়ার সুইচ করতেছেন, যদিও রেলেভেন্ট, হুম, একটু এক্সপ্লেন করতে হবে যে আপনি ম্যাথ থেকে এখন সিএসসি যাচ্ছেন, আপনার কি অ্যাম্বিশন, আপনার লাইফে কেন এখন ক্যারিয়ার চেঞ্জ করতেছেন, এগুলো যেন একটু ভালো মতো এক্সপ্লেন থাকে। আর স্টিল হচ্ছে কেউ ক্যারিয়ার সুইচ করলে মানে কেউ একটা সাবজেক্টে পড়ছে একটু ডিফারেন্ট কোনো সাবজেক্টে গেলে তা হচ্ছে মানে এসওপির উপর ডিপেন্ড করে। আর মানে একটু মাথায় রাখতে হবে যে ইন রেয়ার কেসেস এসওপি ভালো হলেও মাঝে মাঝে ভিসা রিজেক্ট হইতে পারে। বাট এসওপি ভালো হইলে আশা করি এই মানে সাবজেক্ট কেন চেঞ্জ এই কারণে ভিসা রিজেক্ট হবে না। সেটাই। হ্যাঁ, আছে। আচ্ছা। I have already completed my graduation from from a private university. My age is 25 and CPA is 3.4.
চান্স মাস্টার্স ইন কানাডা ইউনিভার্সিটি এমএসসি হ্যাঁ ভালো রেজাল্ট যদি ইয়েটা ভালো করেন আইএলটিএস এটা। হ্যাঁ, আপনার যেটা বললাম, আপনি যে সিজি আছে, জিপিএ, এটা আপনি যে চেক করবেন, আপনার কানাডিয়ান ইউনিভার্সিটি গুলো সচরাচর 70 to 75% মার্কস চাই। তো যদি আই থিঙ্ক 3.41 অবশ্যই 75% বা 70%-এর উপরে। তো যদি এটা ম্যাচ করে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং তো ভার্সিটি যদি মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে 75%, আপনি 3.41 যদি সাপোজ 80% হয়, তাহলে আপনি মোটামুটি শিওর অ্যাকসেপ্টেন্স পাবেনই। যদি এরকম হয় যে 75% চাইছে এবং আপনার সিজিপিএটা 75% এর মতোই, তাহলে আমি বলবো যে অ্যাডমিশন পাইতে পারেন। 3.41 মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা সিজি। উনি এমবিএ কমপ্লিট করছে। আহ, তো এটা কি প্রবলেম হবে যে অ্যানাদার মাস্টার্স অর পিজিডি? না, প্রবলেম হবে না, এরকম প্রবলেম হবে না, অনেকেই আছে এরকম অনেক এখানে। আসতেছেন। হ্যাঁ, হ্যাঁ, if parents first year out of the test assessment is complete. এখানে বিজনেস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি বলতে পারবো না তেমন, কারণ আমার প্যারেন্টস এর বিজনেস ছিল না। তো আমি ওইভাবে কাগজপত্র দেখাইনি। যাদের বিজনেস রিলেটেড ইনকাম আছে, তাদের অ্যাকচুয়ালি যারা বিজনেস রিলেটেড বিষয়, মানে এরকম সেম কেস আছে, তাদেরকে আসলে ডিসকাস করতে বলা হচ্ছে। আমি যেহেতু প্রসিডিউরের মধ্যে যাই না, আমি জানি, জানি না। জানি। না, তবে যেটা হচ্ছে যে আপনার ওই অডিটের কাগজপত্র, ফিনান্সিয়াল রেকর্ড যদি ভালো থাকে তাহলে দিতে পারেন। হ্যাঁ, তা এখন যে বলছেন যে আপনার ফার্স্ট ইয়ার আছে, সেকেন্ড ইয়ার ট্যাক্স অ্যাসেসমেন্ট, আপনার 2টা বছরের মধ্যে একটাই আছে, লেটেস্টে দেখানো অসুবিধা নাই, যেটা আছে সেটা নিয়ে ফাইট করেন। হ্যাঁ, 2টা বছরের মধ্যে আপনার যদি লেটেস্টটা থাকে তাহলে সেটা প্রুভ করে, যেহেতু এটা একটা অডিট ফার্ম দিয়ে আপনার এটা অডিট করা, এর অর্থ হলো যে ওনার স্টেবল ইনকাম আছে। হ্যাঁ, তা এটা ইস ওকে। আর ট্যাক্স অ্যাসেসমেন্ট আপনি ট্যাক্স ফাইলিং করছেন মানে ওদেরকে প্রুভ করেন যেটা আপনার আছে সেটা দিয়েই করেন। এখন ভিসার রিজেকশন যেটা হয়েছে যে আহ, এর চেয়েও কম কাগজ দিয়ে অনেকের ভিসা হচ্ছে। যে যেটা একটু আগে ভাই বললেন যে আমি এরকম অনেককে দেখছি যে আপনার যদি আমাদের গত লাইভগুলো দেখেন, এরকম অনেক ভাই আসছেন যাদের যিনি ফুল মানে ওনার ব্যাংকে কোনো টাকাই ছিল না, ওনার বাবার কোনো টাকাই ছিল না, ওনার পুরো টাকাটাই ওনার ধার করা টাকা দিয়ে দেখাইছেন। কিন্তু ওনার বাবার যেটা হয়েছে যে ওনার বাবার ছোটোখাটো বিজনেস, এত বড় বিজনেস না, ওই ছোটো বিজনেসে উনি জাস্ট যেটা দেখাচ্ছেন যে টিআইএন, ওনার যে ট্যাক্স টিআইএন দেয় যে রেজিস্ট্রেশন, ওই টিআইএন এর কাগজ দিয়ে উনি ভিসা পেয়ে গেছে। এখন হ্যাঁ, কিছু বলতে চেয়েছিলেন ভাই? হ্যাঁ, সেটা আপনি যেটা বলছেন এটাই। তো হুম, এটা খেয়াল রাখতে হবে যে যেই টাকাটা দেখাচ্ছে, হুম, সাপোজ কেউ 50 লাখ টাকা দেখাচ্ছে বা কেউ 1 কোটি টাকা দেখাচ্ছে, মানে সে যে ডকুমেন্ট গুলো দিচ্ছে, মানে বিজনেসে হোক, মানে আপনি একটা সাধারণ মানুষ হিসেবে চিন্তা করলেও মানে হুম, এটা রিজনেবল কিনা যে আপনি যে ব্যবসা দেখাচ্ছেন, হুম, এই ব্যবসা থেকে কি আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা দেখানো বা সম্ভব কিনা। সম্ভব কিনা। তো রিজনেবল কিছু ডকুমেন্ট যেন দেওয়া হয়, এটাই অনেক ইম্পর্টেন্ট বিষয়। আর হুম। ট্যাক্স ডকুমেন্ট লাগে এখন বিজনেসের ক্ষেত্রে, এটা আপনি বলেন, আমি একটু জানি না। হ্যাঁ, তোমার যেমন আমার গত লাভে এক ভাই আসছিলেন, উনি হলো কৃষকের ছেলে। উনি বলছেন যে ভাই আমি যে ব্যাংকে টাকা দেখাইছি ওনারটাও মনে হয় সম্ভবত এইভাবে ধার করা টাকা, কিন্তু ওর বাবা হলো কৃষক। ওনাদের কিছু এগ্রিকালচার ফার্মার্স আছে। হ্যাঁ, ওই ফার্ম এগ্রিকালচার থেকে যে ইনকাম হয় সেইটাই উনি দেখাইছেন। গ্রামে যেটা হয় যে গ্রামে যারা ব্যবসা করে তাদেরকে এরকম ট্যাক্স ফাইলিং বা করতে হয় না। নর্মালি একটা ছোটো অ্যামাউন্ট দিয়ে যে ওখানকার যে চেয়ারম্যানের সার্টিফিকেট বা এই গ্রামের যেই অথরিটি আছে ওদের মাধ্যমে থেকে উনি একটা নিয়ে আসছেন যে এত টাকা ওখানে মনে হয় ট্যাক্স দিতে হয়, খুব নামমাত্র একটা ট্যাক্স দিতে হয়। ওই ট্যাক্স দিয়ে উনি কাগজ সংগ্রহ করছেন। ওই কাগজ দিয়ে উনি পেয়ে গেছেন, উনি হলো গ্রামের ছেলে। তা যেটা হয়েছে যে আপনার যাই দেখাবেন আপনার কাছে যেন ভিসা অফিসের কাছে যেন মনে হয় যে আপনার ইনকামের সঙ্গে আপনার বিজনেসের একটা রিলেশন আছে এবং এটা সামঞ্জস্যপূর্ণ, এবং আপনি যে কাগজগুলো দিচ্ছে এগুলো যেন ভুয়া তার কাছে মনে না হয়। এগুলো অনেকে হয় কি অনেক ভুয়া কাগজ দেয়, যে কারণেই বেশিরভাগ রিজেক্ট হয় প্রচুর ব্যাংক সলভেন্সি দেখানোর পরেও। আচ্ছা ভাই, আমরা কিন্তু আপনার অনেক সময় নিচ্ছি, প্রায় 1 ঘন্টা 45 মিনিট আপনার সঙ্গে আমরা সময় স্পেন্ড করছি। আপনাকে আরো কষ্ট দিতে চাচ্ছি না, আমাদের এই মুহূর্তে আরো অনেক কোশ্চেন আছে।
আমি আর কোশ্চেন নিব না। আমি জানি আপনি অনেক টায়ার্ড ফিল করতেছেন, তারপরে অনেক ব্যস্ত ছিলেন আপনি। আপনি ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। আপনার এই সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আপনার এই তথ্যগুলো আমাদের যারা বাংলাদেশের থেকে লেখাপড়া করতে এই দেশে আসতে চাচ্ছেন তাদের অবশ্যই অনেক কাজে আসবে। এবং আপনার সুস্থতা কামনা করি। আর বাংলাদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখলেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখন কোভিড-19 এই দুর্যোগের সময় বাংলাদেশের সিচুয়েশনটা আমার কাছে খুব মানে ভালো মনে হচ্ছে না। কারণ আমার আত্মীয়স্বজন যারা বাংলাদেশে আছেন তাদের মধ্যে প্রায় বলতে গেলে 90%ই কাছ থেকে শুনতে পাচ্ছি যে তারা এফেক্টেড হচ্ছেন। তা আমিও আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সতর্ক থাকেন, ভালো থাকেন, নিজের যত্ন নেবেন। আর এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন। আর আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটাকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। জি।